প্রিয় দর্শক, স্বাগত এশিয়া পোস্টের নিয়মিত আয়োজন আলাপনের আজকের পর্বে। আজ আমাদের সাথে আছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মুনতাসির আহমদ। 1991 সালে সংগঠনটি প্রতিষ্ঠার পর গত জুলাই গণ অভ্যুত্থানের পর ক্যাম্পাস রাজনীতি এবং ডাকসু নির্বাচনকে ঘিরে নতুন করে আলোচনায় আসে। আমরা কথা বলতে চাই ছাত্র রাজনীতি এবং এই সংগঠনটির আভ্যন্তরীণ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে চাই সমসাময়িক বিভিন্ন ইস্যুতে। আছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সভাপতি মুনতাসির আহমদ। মুনতাসির ভাই, স্বাগত এশিয়া পোস্টের আজকের আয়োজনে। কেমন আছেন? ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে এশিয়া পোস্টের মাধ্যমে যারা আমাদেরকে দেখছেন সবাইকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে ধন্যবাদ জানাতে চাই। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার ছাত্র রাজনীতির গল্প শুনতে চাই, ইসলামী ছাত্র আন্দোলনের গল্প শুনতে চাই, কিভাবে ইসলামী ছাত্র আন্দোলন চলে, ভাবনা কি, আগামী দিনে কি করতে চাই, সব গল্প শুনতে চাই। শুরুতে আগে আপনার রাজনীতির শুরুটার গল্প জানতে চাই। কিভাবে ইসলামী ছাত্র আন্দোলনে আসলেন? আমি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সাথে সম্পৃক্ত হই 2010 সালে। 1991 সালের 23শে আগস্ট এই সংগঠনের প্রতিষ্ঠা। 34 বছর পথ চলা। আমি আনুষ্ঠানিকভাবে সংগঠনের অ্যাক্টিভিজমের সাথে যুক্ত থাকি 2013 সাল থেকে। 13 থেকে আজকে 2026। আমার দেশের বাড়ি দিনাজপুর। সংগঠনের সাথে সম্পৃক্ত হওয়া, সেখানেই অ্যাক্টিভলি কাজ করা। এরপরে আমি যখন খুব অল্প সময়ের মধ্যেই নেতৃত্বের ধারাবাহিকতায় উঠে এসেছি, সেই সুযোগটা হয়েছে। দিনাজপুরের 2 বছর সাধারণ সম্পাদক এবং 2 বছর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করি। এরপরে ঢাকায় যখন পড়াশোনার জন্য ভর্তি হলাম, সরকারি তিতুমির কলেজ থেকে আমার পলিটিক্যাল সায়েন্স অনার্স মাস্টার্স। তো সংগঠনের কেন্দ্রীয় শুরা সদস্য হিসেবে ঢাকায় আসা, ঢাকা মহানগর উত্তরের দায়িত্ব পালন করি। সেখানে সহসভাপতি হিসেবে যুক্ত হয়েছিলাম। পরবর্তীতে সভাপতি হিসেবে দায়িত্ব আসে, সেই দায়িত্ব পালন করি। এরপরে কেন্দ্রীয় কমিটিতে গত 6 বছর বিভিন্ন কার্যনির্বাহী সদস্য, সাহিত্য সংস্কৃতি সম্পাদক, প্রচার সম্পাদক, আন্তর্জাতিক সম্পাদক, প্রশিক্ষণ সম্পাদক, সেক্রেটারি জেনারেল, সহসভাপতি হয়ে এবছর 7ম বছর কেন্দ্রীয় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি। আপনি কিন্তু বলছিলেন তিতুমির কলেজে আপনি পড়াশোনা করেছেন। জি। এতদিন আমাদের একটা ধারণা ছিল যে যারা ইসলামী ছাত্র আন্দোলন করে তারা হয়তো বা কওমি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকেই উঠে আসা। তো আপনার ক্ষেত্রে মনে হয় একটু ভিন্ন গল্প শুনলাম। আপনার ক্ষেত্রে ভিন্ন নাকি আসলে ইসলামী ছাত্র আন্দোলনে এরকম রেকর্ড এর আগেও আছে? না, এটা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের আমি জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে প্রথম, বিষয়টা এমন নয়। আবার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যে নেতৃত্বের ব্যাপারগুলো, সেটাও আমাদের এখানে অনেক আছে। আমাদের সাবেক কেন্দ্রীয় সভাপতি শরীফুল ইসলাম রিয়াদ, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করেছেন। রেগুলার শিক্ষার্থী ছিলেন শেখ ফজলুল করিম মারুফ, এখন ইসলামী আন্দোলনের সহকারী মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। এরকম আমাদের অনেক নেতৃত্ব আছে যারা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উঠে আসা। আবার কওমি ব্যাকগ্রাউন্ড থেকেও উঠে আসা এমন অনেকে আছেন। আমার পূর্ববর্তী যিনি সভাপতি ছিলেন ইউসুফ আহমদ মানসুর, তিনি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসা। ওনার জেনারেল পড়াশোনাও ছিল, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে তিনি মাস্টার্স করেছিলেন। বাংলাদেশে তো আরও ছাত্র সংগঠন আছে, ছাত্র দল আছে, ছাত্র লীগ আছে, আরও অনেক সংগঠন আছে। যদি ইসলামী সংগঠনের কথা বলি, সেক্ষেত্রে ছাত্র শিবির আছে বা আরও অনেক ছাত্র সংগঠনই আছে। আপনি এইটাতেই আসলেন কেন? স্বাভাবিকভাবেই আমি হিপস করে এদিকে আসা। আমার পারিবারিকভাবেই ইসলামের শিক্ষাটাকে এটা ছোট থেকে দেখে আসছি, বা এই চিন্তায় বাবা মা আমাদেরকে বড় করেছেন, আমাদের ভাই বোনদেরকেও তাই। তো সেই জায়গা থেকে ইসলামের প্রতি একটা ঝোঁক এটা তো অবশ্যই ছিল। তো এখানেই অন্যান্য সংগঠন থেকে ইসলামী সংগঠনের দিকে ঝুঁকে আসা। তো তখন তারও সংগঠন ছিল যেটা বললেন। তো কিছু সংগঠন এমন দেখেছি যে সংগঠনগুলোতে ইসলামের চর্চাটা বা ইসলামের কথা বলাটা, ইসলাম প্রতিষ্ঠার কথা বলাটা, এটা অনেক বোল্ডলি বলা হয়। কিন্তু ব্যক্তিগত পর্যায়ে যেটা দেখতাম সেটা হলো ইসলাম প্রতিষ্ঠা করা পুরো একটা রাষ্ট্র পরিচালনা, এটা তো অনেক বড় একটা দায়িত্ব। কিন্তু ব্যক্তিগতভাবে ইসলাম পালন করার যে ব্যাপারগুলো, সেই সংগঠনগুলোতে সেই বিষয়টা অনুপস্থিত থাকতো। ধরেন
আমলে আখলাকে চলাফেরায়, মুআমেলাত মুআশারাত, তো সব কিছু মিলিয়ে যখন ব্যক্তিগতভাবেই আমি এটা পালন করতে পারছি না, আসলে ইসলাম এত বড় একটা পরিসরে পালন করার পূর্বে নিজে যদি অভ্যস্ত হতে না পারি, তাহলে তো খুব কঠিন এটা মনে হয়, বা কথায় এবং কাজে দুটাতে আসলে মিলে না। তো সেই জায়গা থেকেই ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের এই জায়গাটা খুব ভালো লাগতো, যে তারা যেটা বলে ইসলাম প্রতিষ্ঠার ব্যাপারটা, তো সেটা তারা নিজেরাও ওন করে, ধারণ করে, এবং তাদের দেখলেই ইসলামকে অনুসরণ করে এটা মনে হয়। কারো মাধ্যমে আসতে হয় এই সংগঠনে, নাকি নিজের থেকেই আসা যায়? দাওয়াতি কার্যক্রমটা এই সংগঠনেও আছে, সবগুলো সংগঠনেই থাকে। আমাদের এখানেও দাওয়াতি কার্যক্রমটা আছে। আমাদের এখানে এক একজনের গল্পটা থাকে এক এক রকম। কেউ হয়তো কারো দাওয়াতে আসে, কেউ হয়তো নিজের থেকেও আসে। আমার আসার ব্যাপারটা ছিল এমন যে আমি যখন মাদ্রাসায় পড়ি, তো শুক্রবার দিন, হাফেজি মাদ্রাসা? হ্যাঁ, হিফজখানায় যখন পড়ি, তখন রংপুর জুমাপাড়ায় পড়াশোনা করতাম। আচ্ছা। তো শুক্রবার রুম পরিষ্কার করার সময়, মানে শুক্রবার করে আমাদের এখানে মাদ্রাসার একটা পরিচ্ছন্নতা এটা চলতো। তো এক শুক্রবারে দেখলাম যে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের একটা পরিচিতি সেখানে পরিষ্কার করতে গিয়ে পড়ে আছে। তো সেটা দেখে আমার কাছে মনে হয়েছে যে জানতে আগ্রহী আমি হয়েছি যে এটা কি। তো সেই জানার আগ্রহের জায়গা থেকে আমি যখন সেই পরিচিতি পড়লাম, দেখলাম, এর পরবর্তী ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইখে চরমনায় রংপুরে একটা সমাবেশ ছিল, আমি নিজের থেকে সেখানে চলে যাই। আপনি তো সেটাও জানতেও হবে, জানলেন কিভাবে, বা কারোর সাথে যোগাযোগ করেছেন কিনা? মাদ্রাসায় থাকতাম, ওই পোস্টার দেখেছিলাম, মাইকিন শুনেছিলাম, আমি সহ উদ্যোগেই চলে গিয়েছিলাম একা একা। তো তারপরে সেই সহপাঠীরা কি কেউ এই সংগঠন করতো কি তখন? আমি ওই সময় জানতাম না। আমি তো সেই সময় নতুন মানে যাচ্ছি, সেই গল্পটা, মানে ব্যাপারটা এমন ছিল যে আমি নতুনভাবে ফেস করছি বিষয়টা। তো এরপরে আমি সেখানে অংশগ্রহণ করার পরে আমার কাছে মনে হয়েছে যে না, এটা আমার জন্য বেস্ট অপশন। তো সেখান থেকে আমি পরবর্তীতে খুঁজি। রংপুরে আমি সম্পৃক্ত হওয়ার সুযোগ পাইনি। পরবর্তীতে দিনাজপুরে গিয়ে আমি সেখানে সংগঠনের সাথে সম্পৃক্ত হয়ে কাজ শুরু করি। আচ্ছা, এছাড়াও তো আপনি যেটা বললেন যে ব্যক্তি জীবনে ইসলামকে ধারণ করতে চান, মেনে চলতে চান, আমরা তো দেখেছি যে তাবলিগ জামাত যারা আছে তারা রাজনৈতিক দল না, তারাও তো ইসলাম মেনে চলার চেষ্টা করে তাদের মতো করে। তো আপনি তো সেখানেও যুক্ত হতে পারতেন, বা আরও অনেক ইসলাম মেনে চলার দলও আছে, সবাই তো ইসলাম মানে না, বিষয়টা এরকম না। সেক্ষেত্রে আপনি অরাজনৈতিক কোনো দলেও বা সংগঠনেও যেতে পারতেন। এটা তো কি জেনেছিলেন যে এটা রাজনৈতিক সংগঠন, জেনে বুঝেই আসছেন কিনা? সেই সময় আমি যেটা ধারণা আমার ছিল সেটা হলো অরাজনৈতিক পরিসরে যতটা মানুষের কাছে পৌঁছানোর সুযোগ আছে সম্ভব, খুব কম বয়স থাকলেও আমি এটা অন্তত বুঝেছিলাম যে আসলে রাজনৈতিক পরিসরে এর থেকেও অনেক বেশি মানুষের কাছে পৌঁছানো সম্ভব। এবং ব্যক্তি পর্যায়ে পরিবর্তনের যে মেহনত, এটা তো অবশ্যই লাগবে, কিন্তু একটা সামগ্রিক যদি পরিবর্তন না হয়, তাহলে ন্যায়ের পক্ষে অন্যায়ের প্রতিরোধ এটা আসলে সম্ভব নয়। আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, এই দুইটা দায়িত্ব পালনের যে ব্যাপার, মানে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, তো এই দুইটাই একসাথে করতে হলে আসলে রাজনৈতিক চিন্তাটা এটা অবশ্যই গুরুত্বপূর্ণ। ওই সময় আপনি এই সংগঠন সম্পর্কে কি জানছিলেন যে ইসলামী ছাত্র আন্দোলন যদি করি, এটার মাধ্যমে বাংলাদেশের কোন ধরনের রাজনীতি আসলে করা যায়, ইসলামী খেলাফত কায়েম বা ইসলামী শাসনতন্ত্র, কি জেনেছিলেন আসলে কোন ধরনের রাজনীতি? আমাদের সংগঠনের নামটাই ছিল ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন। তো আমাদের নামের মধ্যেই এই বিষয়টা, কনসেপ্টটা ক্লিয়ার ছিল, মানে শাসনতান্ত্রিক ব্যাপার নিয়ে ছাত্রদের মধ্যে যে সংগঠন আন্দোলন, তো এটা আমার কাছে সে সময় বুঝি যে শাসনতান্ত্রিক ব্যাপারটাকে ইসলামাইজেশনের যে আলাপ, পরবর্তীতে এখন যেটা বাস্তবতা আমি যেটা বুঝি সেটা হলো ইসলামী শাসনতন্ত্র আন্দোলন যখন 1987 সালে প্রতিষ্ঠা হয়, সে সময় তো একটা উত্তাল সময় চলছিল, কখনো প্রেসিডেন্সিয়াল, কখনো আপনার প্রধানমন্ত্রী কেন্দ্রিক। তো একটা 71 পরবর্তী 75 পরবর্তী একটা বাংলাদেশের পরিস্থিতি ছিল। তো বাংলাদেশের একটা স্থিতিশীল এবং স্থায়ী একটা সমাধানের লক্ষ্যে
1987 সালে এই সময় একটা মুভমেন্ট শুরু হয় যে ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে এই রাষ্ট্র পরিচালনার যে দাবি সেটা উচ্চকিত হয় জনগণের মাঝ থেকে। সেই দাবি পূরণের জন্য এখানে দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম, বুজুর্গানে দিন, পীর সাহেব চরমনাই রহিমাহুল্লাহ সহ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি সাহেব এখানে ছিলেন, ব্যারিস্টার কুরবান আলী সহ অনেকেই ছিলেন। তো তাদের এই মুভমেন্টটা সারা দেশকে নতুনভাবে জাগরণ সৃষ্টি করে। তো তাদের এই মুভমেন্টেই তো ছিল শাসনতান্ত্রিক ব্যবস্থার পরিবর্তনের জায়গা থেকে। তো এইটার নেতৃত্বের পরিপূরক শক্তি হিসেবে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের যাত্রাটা মূলত শুরু হয়। আচ্ছা, আপনার যেমনটা বলছিলেন যে 1991 সালে মূলত ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন নামে সংগঠনটা প্রতিষ্ঠা লাভ করে, কিন্তু সবশেষ কয়েক বছর আগে আপনারা নাম পরিবর্তন করে শাসনতন্ত্র শব্দটা বাদ দিয়েছেন, এখন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। শাসনতন্ত্র বাদ দিলেন কেন? আপনাদের কি আদর্শ পরিবর্তন করে ফেলেছেন, লক্ষ্য উদ্দেশ্য পরিবর্তন করেছেন, নাকি ভিন্ন কোনো কৌশল? এটা একটা রাজনৈতিক কৌশল। নাম পরিবর্তনের ব্যাপারটা রাজনৈতিক কৌশলের অংশ, কিন্তু আমাদের আদর্শ, লক্ষ্য, উদ্দেশ্য আমাদের যেটা সেই সংগঠনের নাম থাকা অবস্থায় যা ছিল এখনও তাই আছে। রাজনৈতিক কৌশলের অংশ হিসাবে আমাদের শুরা, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ সামগ্রিক মতামতের ভিত্তিতেই ইসলামী আন্দোলনের আমির পীর সাহেব চরমনাই এই নাম পরিবর্তনের সিদ্ধান্ত আপনারা দেন। কোন সমস্যা মনে করলেন যে এই কারণে মনে হচ্ছে নামটা আসলে পরিবর্তন করা দরকার? সেই সিদ্ধান্তটা ছিল পুরোটাই রাজনৈতিক সিদ্ধান্তের অংশ। সে সময়ের পরিস্থিতি তো একরকম খুব কঠিন একটা পরিস্থিতি ছিল। শাসনতান্ত্রিক এই শব্দ মানে শাসনতন্ত্র শব্দ দ্বারা এটা তো মানে পুরো সাংবিধানিক একটা পরিভাষাকে চ্যালেঞ্জ করার সুযোগটা আছে। আমাদের রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে এখানে 4টা মূলনীতিকে গ্রহণ করা হয়েছে। রাষ্ট্র পরিচালনার মূলনীতির জায়গায় কিন্তু সংবিধানে ইসলামকে কখনোই যুক্ত করা হয়নি। যদিও আমাদের ইসলাম রাষ্ট্রধর্ম হিসেবে এখানে নিয়ে আসা হয়েছে, কিন্তু এই জায়গায় মূলত কেউ কাজ করেন নাই। এই জায়গায় কেউ এই সাহসিকতাটা রাখেন নাই যে ইসলামী মূল্যবোধের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার যে জায়গাটা সেটা মূলনীতিতে অন্তর্ভুক্ত করা। তো স্বাভাবিকভাবেই এই মূলনীতির বাইরে এসে শাসনতান্ত্রিক শব্দটা তাদের জন্য মানে সাংবিধানিকভাবেও এটা একটা চ্যালেঞ্জের ঝুঁকি ছিল। কিন্তু আপনাদের কাজগুলো কি আগের মতোই আছে, শুধু নামেই পরিবর্তন, এরকম কিনা? দেখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশও 2008 সালে যখন নিবন্ধনভুক্ত হয় তখনও শাসনতন্ত্র শব্দটাকে ছেড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশে আসতে হয়েছে। আচ্ছা, তো যার ফলে এখানে একটা লিগেসি ছিল। আর আরেকটা যদি বিষয় আমরা এখানে যুক্ত করতে চাই সেটা হলো আমাদের রাজনৈতিক এই পরিবারের মধ্যেও বাংলাদেশ শব্দটাকে অন্তর্ভুক্ত করাটা এটা আমাদের কাছে মনে হচ্ছিল যে গুরুত্বপূর্ণ, যার ফলে এটাও যুক্ত হয়েছে, যেটা আগে ছিল না। আপনাদের সংগঠন ইসলামী বিপ্লব বা ধর্মীয় শিক্ষার যে অসারতা এগুলো নিয়ে কথাবার্তা বলে, কিন্তু বাংলাদেশের যে বর্তমান রাষ্ট্র ব্যবস্থা তার সাথে কি এগুলো সাংঘর্ষিক কিনা? হ্যাঁ, সেটা তো অনেকগুলো বিষয় আছে যে বিষয়গুলোর সাথে অনেকগুলো বিষয় সাংঘর্ষিক। আমাদের শিক্ষা কাঠামোতে, আমাদের আইনি কাঠামোতে, সাংবিধানিকভাবে অনেকগুলো বিষয় প্রতিষ্ঠিত যেই বিষয়গুলোকে একজন মুসলিম হিসাবে, যেহেতু 92% মুসলিম রাষ্ট্র, সেই জায়গা থেকে একজন মুসলিম হিসাবে এটাকে স্বাভাবিকভাবে দেখার সুযোগটা নাই। আমি যদি একদম বোঝানোর স্বার্থে সহজভাবে বলি যে আমাদের শিক্ষা ব্যবস্থার কাঠামোর দিকে একটু যদি তাকানো হয় তাহলে দেখব যে এখানে একেবারে প্রাইমারি থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত একজন শিক্ষার্থী, সে মুসলিম সন্তান, 92% মুসলিম রাষ্ট্রে, তো সেখানে সে সহিভাবে 2 রাকাত নামাজ পড়বে, প্র্যাকটিক্যালি সূরা ফাতিহা তার সহি থাকবে। আমাদের জেনারেল পুরো শিক্ষা কাঠামোতে কিন্তু এটার প্রতিফলনটা নাই। এটা আমাদের শিক্ষা ব্যবস্থার দুর্বলতা। এখানে আমরা মানে কয়েকটা ধারা শিক্ষা, এখানে তো মাদ্রাসা আছে, তারা যারা ইচ্ছা করবে যে আমি শিখতে চাই তারা তো মাদ্রাসায় ভর্তি হতে পারে। জেনারেলি কি এটা বাধ্যতামূলক করতে চান? আমি আমার ন্যাশনাল কারিকুলাম নিয়ে বলছি, জাতীয় শিক্ষা ব্যবস্থা নিয়ে বলছি। মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা যারা এখানে কাজ করছে তারা তো ভিন্নভাবে, এককভাবে কাজ করছে। তাদের প্রতি পৃষ্ঠপোষকতা রাষ্ট্রের কি আছে, তাদের ব্যাপারে রাষ্ট্রের কি ভূমিকা আছে, তো সেখানেও কিন্তু কোনো রাষ্ট্রের পৃষ্ঠপোষকতা নেই। তো জাতীয় কারিকুলামে যেখানে 92% মুসলিমদের এই জায়গাটা নিশ্চিত করা দরকার ছিল, সেখানে শিক্ষা কাঠামোর মধ্যে
মুসলিমদের মৌলিক যে বিষয়গুলো, বেসিক যে ব্যাপারগুলো, সেই বিষয়গুলো আসছে না। আর অন্যান্য ক্ষেত্রেও যদি বলি, বিচার ব্যবস্থার ব্যাপারেও যদি বলি, সেখানেও আমরা ব্রিটিশ থেকে তো স্বাধীন হয়েছি 200 বছর গোলামির জিঞ্জির ভেঙে, এরপরে 47 থেকে আজ পর্যন্ত এখনও কিন্তু তাদের রেখে যাওয়া বিচার ব্যবস্থা, মানে সব কিছুকে আমরা যেভাবেই ছিল সেভাবেই গ্রহণ করেছি, যার ফলে এখানকার মানুষের মনস্তত্ত্ব, মানুষের সংস্কৃতি, ইসলাম বিধৌত যে হাজার বছরে বাঙালি সংস্কৃতির সাথে যে মেলবন্ধন, এবং এইটাকে বেস ধরে যে এখানকার মানুষের চিন্তা চেতনা ধরে পরিবর্তনের এবং বিচার আচার, মানুষের সালিশ ব্যবস্থা নিশ্চিত করার যে জায়গাটা, সেটা কিন্তু কখনোই হয়ে ওঠে নাই। জটলা সৃষ্টি হয়েছে। 30 লক্ষ প্লাস মামলা কেন ঝুলছে? কতজন দুনিয়া থেকে চলে যায়, কিন্তু তাদের এই মামলার সমাধান সে দেখে যেতে পারে না। আমরা আমাদের যে রাষ্ট্র ব্যবস্থার স্বপ্ন নিয়ে কাজ করে যাচ্ছি, সেই রাষ্ট্র ব্যবস্থাটা ইসলামের আদলে, ইসলামের ভিত্তিতে, মূল ভিত্তিতে ইসলাম, এবং সেটাকে বেস ধরে, মৌলিক ইসলামকে বেস ধরে বাংলাদেশের হাজার বছর যাবত বিধৌত যে বাঙালি সভ্যতা সংস্কৃতি, সেটার সাথে মিল রেখে, আমাদের এখানকার মাটি, মানুষ, সভ্যতা, সংস্কৃতি সব কিছুর সাথে মিল রেখে রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত হবে। সেই গণমানুষের আকাঙ্ক্ষিত রাষ্ট্র ব্যবস্থার প্রতি আমরা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। বাংলাদেশে তো মুসলিম আছে, হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে। আপনি যদি ইসলামী রাজনীতি বা ইসলামী রাষ্ট্র কায়েম করতে চান, ইসলামী, শুধুমাত্র ইসলামী মূল্যবোধের কথা আপনি বললেন, সেই জায়গা থেকে এটা তো সার্বজনীন ধর্মের একটা বাংলাদেশ এখন, তাহলে তারা কি তাদের অধিকারটা পাবে? দেখেন, ইসলাম এমন একটা রাষ্ট্র ব্যবস্থা বা ইসলাম এমন একটা জীবন ব্যবস্থা, যে জীবন ব্যবস্থায় আসলে অন্য ধর্মাবলম্বীদের তাদের ধর্ম পালন করার যে অধিকার, সেটা তাদের ক্ষেত্রে পুরো অধিকার আছে। তাদের অধিকার সংরক্ষণ করে ইসলামী জীবন ব্যবস্থা বা রাষ্ট্র ব্যবস্থা। তাদের অধিকার ক্ষুণ্ণ করে না, তাদের প্রয়োজনগুলোও পূরণ করে। এবং এটা মানে অনেকবার এটা এসেছে যে তাদের ক্ষেত্রে আঘাত করা, বাধা দেয়া, এটা স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিষেধ করেছেন। আল্লাহ কোরআনুল কারীমে এই সম্পর্কে তিনি নিষেধ করেছেন। তো যার ফলে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা এলে অন্যদের অধিকার সংরক্ষণ থাকবে না বা তাদের অধিকার ক্ষুণ্ণ হবে, এটা ভাবার কোনো সুযোগ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এবং খোলাফায়ে রাশেদা 30 বছর রাষ্ট্র পরিচালনার এই দায়িত্ব পালন করে তারাও উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। কিন্তু আপনাদের যারা সমালোচক, তারা তো অনেক সময় বলে, বাংলাদেশে যদি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম হয় বা শুরু হয়, তাহলে ইসলাম ছাড়া যারা আছেন তাদের কথা বলার অধিকার, তাদের মত প্রকাশের স্বাধীনতা, সেগুলো সংকুচিত হয়ে যাবে। এই সমালোচনা কিন্তু করে অনেকেই। এটাকে কিভাবে মূল্যায়ন করবেন? না, এই সুযোগ থাকবে না। প্রত্যেকের ধর্মীয় অধিকার যা থাকবে তা নিশ্চিত করা হবে। তাদের ধর্মীয় আলাপ আলোচনা, দাওয়াত, কথাবার্তা, অনুষ্ঠান, আচারাদি যা আছে সব কিছু তারা পালন করবে। এটা এই ক্ষেত্রে তারা স্বাধীন থাকবে। কিন্তু ব্যক্তি স্বাধীনতার কথা যদি বলি, যেমন বাংলাদেশে অনেকে নারীরা বা পুরুষরা যারা আছেন, তারা কিন্তু অনেক সময় পোশাকের স্বাধীনতা চায়, তারা নিজেদের মতো করে পোশাক পরতে চায়। আপনারা তাদেরকে বাধ্য করবেন কিনা যে ইসলামী রীতি অনুসারে পোশাক পরতে হবে? প্রথম যেটা বলছিলাম এর আগের প্রশ্নের উত্তরে, সেটা হলো প্রত্যেকে তার স্বাধীনতা তো ভোগ করবে। তো এখানে হস্তক্ষেপ করার সুযোগটা ইসলাম দেয়নি। ইসলামে মানে মত প্রকাশের যে সুযোগটা, সেটাও কিন্তু অবারিত আছে। ইসলামের খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার রাষ্ট্র পরিচালনার নীতির অংশ হিসেবে কোনো একটা বিষয়ে, পোশাক বিতরণের একটা বিষয়ে, তো তাকে কিন্তু একজন সাধারণ মানুষ খুতবা দেওয়ার ক্ষেত্রেও আটকায় দিয়েছে। যা খলিফা, আপনি ততক্ষণ পর্যন্ত খুতবা দিতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনার পোশাক, আমাদের পোশাক, এই যেই কাপড়টা আমরা পেয়েছি সেটা দিয়ে আমরা পূর্ণ পোশাক তৈরি করতে পেরেছি, কিন্তু আপনি যেই কাপড়টা পেয়েছেন সেটা দিয়ে দেখছি যে আপনি পূর্ণ পোশাকটা তৈরি করতে পেরেছেন, আমরা পারি নাই। তো সেই ক্ষেত্রে আপনি যতক্ষণ পর্যন্ত এটার ব্যাখ্যা দিবেন না, ততক্ষণ পর্যন্ত আসলে আমরা আপনার খুতবা শুনবো না। এইভাবে তাকে আটকিয়ে দেওয়া হয়েছিল। তো খলিফা তার প্রশ্নের জবাব তার ছেলের মাধ্যমে 2 পোশাক দিয়ে তিনি পোশাক বানিয়েছেন। এটার ব্যাখ্যা দেওয়ার পরে তাকে কিন্তু খুতবা দেওয়া লেগেছে। তো সুতরাং এমন নয় যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় এখানে ব্যক্তির যে অধিকারগুলো আছে সেই অধিকারের ক্ষেত্রে প্রশ্ন করার সুযোগ থাকবে না বা এখানে সংকুচিত হয়ে যাবে, সেই সুযোগটা কিন্তু। বিগত 17 বছর আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় ছিল,
বিএনপি বা জামায়াত সহ আরও বেশ কিছু রাজনৈতিক দল তারা তাদের উপর যে দলীয়ভাবে নির্যাতন, তাদের গুম খুনের বিভিন্ন আলোচনা তারা করেন, তারা কিন্তু বলেন, কিন্তু সেই জায়গা থেকে ইসলামী আন্দোলন বা ইসলামী ছাত্র আন্দোলনের এই গল্পগুলো তেমন বেশি শোনা যায় না। তার মানে কি আপনারা আওয়ামী লীগের 17 বছর খুব ভালো ছিলেন? না, আওয়ামী লীগের 17 বছরে আমাদের উপরে অনেক জেল জুলুম নির্যাতনের শিকার আমরা হয়েছে। আমাদের সাবেক কেন্দ্রীয় সভাপতি আরিফুল ইসলাম ভাই, তাকে সহ আমাদের কেন্দ্রীয় কমিটির 6 জনকে তারা গ্রেফতার করে রিমান্ডের নামে তারা নির্যাতনের মানে সর্বোচ্চ পর্যায়ে, যা নখ তুলে ফেলা, এরপরে শরীরের প্রত্যেকটা অঙ্গে প্রত্যঙ্গে তারা আঘাত করা, এই নির্যাতনগুলো তারা করেছে। মামলা হয়েছে আমাদের এই 3 জন সভাপতির পূর্বে যিনি সভাপতি নুরুল করিম আকরাম, তার নামে আইসিটি মামলা আইনে দিয়ে তাকে হয়রানি করা হয়েছে। এটা আমি কেন্দ্রের গল্প বলছি। তৃণমূল পর্যায়ে, জেলা পর্যায়ে এই ঘটনাগুলো প্রায় ঘটতো। ফেনীতে সরকারি কলেজে আমরা ইফতার মাহফিল করতে গিয়েছি, কিন্তু সেখানে ছাত্রলীগ আমাদের ইফতার মাহফিল করতে দেয়নি, পিটিয়ে তারা রক্তাক্ত করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে হিজাব দিবসে আমরা হিজাব দিবসকে সামনে রেখে কিছু আহ্বানমূলক ফেস্টুন টানিয়েছি, ব্যানার লাগিয়েছি, সেইটাকে কেন্দ্র করে তারা তাদের উপরে নিকৃষ্টভাবে হামলা করেছে, আঘাত করেছে। এগুলো কি আপনাদের প্রায়ই হতো নাকি মাঝে মাঝে হতো, নাকি ছাত্রদল ছাত্র শিবিরের মতো সব সময় হতো? আমরা যে ভালো কাজগুলো করতে যেতাম, এই ভালো কাজগুলো, যাদের এই ভালো কাজগুলো সহ্য হতো না, তারা আমাদের উপরে জুলুম করত, নির্যাতন করত। সর্বশেষ তো বরিশালও আপনি দেখেছেন যে মুফতি ফয়জুল করিম শাইখে চরমনাই, তার উপরে কি নির্মমভাবে আঘাত করা হয়েছে, প্রার্থীর উপরে আঘাত করা হয়েছে। কিন্তু আমরা তো এটাও দেখেছি যে বিগত 17 বছর তিনি ওয়াজ মাহফিলে যেভাবে বক্তব্য দেন, রাজনৈতিক কর্মসূচি যেগুলো, সেগুলো বিএনপি জামাত যেভাবে করতে পারেনি, ইসলামী আন্দোলন কিন্তু অবারিতভাবে করেছে। আমাদের এখানে যেই বিষয়টা ইতিবাচক, যেই কারণে আমরা হয়তো সুযোগ পাই, এটা আমাদের কাছে মনে হয়, সেটা হলো আমাদের কমিটমেন্ট আমরা ঠিক রাখি। আমরা আমাদের প্রোগ্রামের ব্যাপারে যতটুকু সময়ের জন্য অনুমোদন নেই বা কথা বলি, আমাদের কমিটমেন্ট থাকে, যতদূর পর্যন্ত যাওয়ার কমিটমেন্ট থাকে, সেই কমিটমেন্টগুলো আমরা রক্ষা করি। এটা তো মুমিনের একটা দায়িত্ব এবং কর্তব্য। এবং আমরা আমাদের কর্মসূচিগুলোকে শান্তিপূর্ণ কর্মসূচি হিসেবে পালন করি। 34 বছর ছাত্র আন্দোলনের পথ চলায় আমাদের এমন কোনো ঘটনা নাই যে ঘটনার দ্বারা কোনো শিক্ষার্থী আমাদের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে, আঘাতের শিকার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে। একদিনের জন্য, 1 ঘন্টার জন্য কোনো ক্লাস বন্ধ ছিল কোনো শিক্ষা প্রতিষ্ঠান, এরকম কোনো ঘটনা আমরা সৃষ্টি করি নাই। তো আমরা আমাদের কমিটমেন্ট রক্ষা, রসুলের আদর্শের অনুসরণ, এটা খুব কঠোরভাবে করে থাকি। তো যার ফলে আমরা যখন এই কাজগুলো সঠিক সময়ে সঠিকভাবে শান্তিপূর্ণভাবে শেষ করেছি, তো বারবার করতে করতে তারা আমাদের প্রতি আস্থাটা হয়তো রেখেছে প্রশাসন, যার ফলে প্রোগ্রাম করার ক্ষেত্রে তারা জানে যে আমরা কতদূর পর্যন্ত যাব, আমাদের কমিটমেন্ট কি, সেই কমিটমেন্টের জায়গায় তারা আস্থা রেখেছে। বিষয়টা কি আসলে এটুকুই, নাকি এমন ছিল যে আসলে বিএনপি জামাত বা অন্য দলগুলো যেভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে সরাসরি অবস্থান নিয়েছিল, আপনাদের অবস্থানটা অনেকটা ধোঁয়াশা ছিল এমন কিনা, যার কারণে আপনাদেরকে সেই সুযোগটা দিয়েছে সরকার সে সময়? আমাদের অবস্থান অত্যন্ত ক্লিয়ার ছিল। যেটা ইতিবাচক কাজ, সেই কাজের ব্যাপারে এখনও বিএনপি যে ইতিবাচক কাজগুলো করে, অন্যান্য দল যেই কাজগুলো করে, সেই কাজগুলোর ব্যাপারেও কিন্তু আমরা প্রশংসা করে থাকি। কিন্তু যেই কাজগুলো নেতিবাচক, অন্যায়ের পারপাস সার্ভ করে, সেই কাজগুলোকে আমরা খুব কঠিনভাবে বিরোধিতা করি, সেটার জন্য কঠিন কর্মসূচি আসে। আমরা হজ অবমাননার দায়ে লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে কিন্তু কর্মসূচি এখানে পালন করেছি। বিভিন্ন ইস্যুতে যখন যেই অন্যায় কাজগুলো হয়েছে, সেই কাজের ব্যাপারে আমাদের নেতৃবৃন্দের এবং আমাদের বোল্ডলি, স্ট্রংলি আমাদের এই ভূমিকাটা ছিল, এবং সেটা জনগণকে আমরা অন্তর্ভুক্ত করে এই কর্মসূচিগুলো বাস্তবায়ন করেছি। আপনাদের গুম হয়েছে এরকম রেকর্ড আছে 17 বছরে কতজন? আমাদের এখানে কিছু গুমের ঘটনা তো আছেই, যেই গুমের ঘটনাগুলো পরবর্তীতে যোগাযোগ করার পরে আমরা সেই মানুষগুলোকে খুঁজে পেয়েছি। একেবারে গুম হয়ে যায়নি কেউ? না, একেবারে গুম হয়ে যায়নি আমাদের। বা এমনি জেলে নিয়ে হত্যা করা বা খুনের শিকার, গুমের বাইরেও এরকম হয়েছে কিনা? এরকম খুব বেশি ঘটনা আমাদের সাথে নাই। আচ্ছা, আমরা জুলাই আন্দোলনের গল্প শুনতে চাই। প্রত্যেকটা রাজনৈতিক সংগঠন, বিশেষ করে ছাত্র সংগঠনগুলো নিজেদের ক্রেডিট কি কি আছে সেটা বিভিন্ন সময় বলার চেষ্টা করেছে। আপনাদেরটা শুনতে চাই। জুলাই আন্দোলনে ইসলামী ছাত্র আন্দোলনের কেমন ভূমিকা ছিল?
জুলাই আন্দোলনের একেবারে শুরু থেকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মাঠে ছিল। 6 জুন যেদিন হাইকোর্টে এই কোটার যে 56% কোটার উপরে আবার পুনরায় রায় বহাল রাখলো যে কোটার ভিত্তিতেই নিয়োগ দেওয়া হবে, তো সেটার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ এই ব্যানারে একটা বিক্ষোভ কর্মসূচি পালিত হয়, বিক্ষোভ মিছিল, মানববন্ধন। তো সেইখানে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করে। ওই যে পথ চলা শুরু হয়েছে সেখান থেকে নিয়ে একেবারে 5ই আগস্ট পর্যন্ত, 36 জুলাই পর্যন্ত আমরা আমাদের রাজপথে যে অবস্থানটা, সেই অবস্থানটা পালন করেছি। এই আন্দোলন সফল করার পিছনে যেখানে যেখানে সংযুক্ত থাকা দরকার সর্বক্ষেত্রে আমরা এখানে রাজপথে সাহসিকতার সাথে দাঁড়িয়ে গিয়েছি। জুলাই আন্দোলনে আপনাদের শহীদ হয়েছে কতজন? জুলাই আন্দোলনে আমাদের পরিবারভুক্ত শহীদের সংখ্যা 22 জন। 22 জন। সুনির্দিষ্টভাবে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সদস্য এমন সংখ্যা হলো 16 জন। 16 জন। জি। আচ্ছা, আমরা এই যে যদি ছাত্রদল আর ছাত্র শিবিরের কথা বলি, আমরা আজকে শুধু ছাত্র সংগঠনের কথা বলতে চাই, বড়দের বিষয় ওখানে থাকুক। ছাত্র দলের যেমন আবিদ আছে, এছাড়া রাকিব আছেন সভাপতি, নাসির আমান আছেন, তারাও নানাভাবে সোশ্যাল মিডিয়ায় দেখা যায় যে তারা ভূমিকা রেখেছেন, তাদের স্বীকৃতি তারা জানান। এবং ছাত্র শিবিরের সাদিক কায়েম আছেন বা আরও অনেকে আছেন, তো তারাও নিজেদের কথা বলেন। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেও কিন্তু আবার ছাত্র শিবির বা ছাত্র দলে তারাও সেখানে ছিলেন। কিন্তু এরকম ইসলামী ছাত্র আন্দোলনের নির্দিষ্ট দু একজনকে যে আমরা দেখব, আছে কিনা এরকম যে তারাও প্রথম সারিতে ছিলেন? আমাদের বর্তমান কেন্দ্রীয় সহসভাপতি খায়রুল হাসান মারজান, তিনি আমরা যদি এই জুলাইকে কেন্দ্র করে এইভাবে ক্রেডিট নেওয়ার মানসিকতা নিয়ে যদি রাজনীতি করার জায়গাটা আমাদের আগ্রহটা যদি থাকতো, তাহলে এরকম কিছু ইমাম, জুলাইয়ের ইমাম আমরা তৈরি করে ফেলতে পারতাম। কারণ এখন যাদেরকে জুলাইয়ের ইমাম বলা হয়, আন্দোলনের সূচনা লগ্নে এর চেয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের যারা নেতৃবৃন্দ আছেন তারা সেই ভূমিকাটা পালন করেছেন। রাজনৈতিক কৌশলের অংশ হিসাবে আমরা তো আমাদের স্পষ্ট পরিচয়কে ধারণ করে রাজনীতিটা করি, তো সেটার কৌশলের অংশ হিসাবে রাজনৈতিক মুখকে একেবারে সামনে রাখার যে ব্যাপারটা, সেটা আমাদের মধ্যে বোঝাপড়া ছিল, যার ফলে মুখকে আমরা সরাসরি সামনে রাখি নাই। কিন্তু আমাদের অংশগ্রহণটা, কানেক্টিভিটিটা, আমাদের জনশক্তি দিয়ে সেই প্রোগ্রামগুলো বাস্তবায়ন করা, সেই প্রোগ্রামগুলো ধরে রাখা, এই প্রোগ্রামগুলোকে পৃষ্ঠপোষকতা দেয়া, এই সামগ্রিক কার্যক্রমগুলোর সাথে আমাদের নেতৃবৃন্দ সার্বক্ষণিক কানেক্টেড ছিল। কিন্তু এখানে একটা বিষয় আপনাকে বলি, এই যে মাস্টার মাইন্ডের বিষয় যেটা বললেন, যে জুলাইয়ের ইমাম বা মাস্টার মাইন্ড যাদেরকে বলা হয়, এখানে আমি আমার জায়গা থেকে বলি যে তারা কিন্তু যথেষ্ট যুক্তি দেয়। যেমন একটা ছাত্র সংগঠনের একজন আমাদের প্রোগ্রামে এসেছিলেন, তিনি কিন্তু বলেছেন যে ডিজাইনের যে বিষয়, অর্থাৎ পরিকল্পনার বিষয়টা, আজকে কি প্রোগ্রাম করা হবে, কাল কি দেওয়া হবে, কর্মসূচি তৈরি করার বিষয়, পরিকল্পনার বিষয়, আপনারা হয়তো অংশগ্রহণ করেছেন, পরিকল্পনার জায়গায় তারা তাদের কথা বলছেন। তো এই পরিকল্পনার জায়গায় আপনাদের অংশগ্রহণ ছিল কিনা? আমাদের এখানে পরিকল্পনার সাথে সম্পৃক্ত ছিল সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, এবার জিএস ক্যান্ডিডেট নির্বাচন করেছিলেন ডাকসুতে আমাদের কেন্দ্রীয় সহসভাপতি খায়রুল হাসান মারজান, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান সাধারণ সম্পাদক সাইফ মোহাম্মদ আলাউদ্দিন। ওনারা সরাসরি তাদের সাথে এই পরিকল্পনার অংশে যুক্ত ছিলেন। জুলাই আন্দোলনে যেই সকল চিন্তা নিয়ে আপনারা অংশগ্রহণ করেছিলেন, এরপরে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন বা ছাত্র সংগঠনগুলোর ভিতরের যে সংস্কৃতির পরিবর্তন কেমন দেখেছেন? জুলাইয়ের আকাঙ্ক্ষা ছিল বৈষম্যমুক্ত বাংলাদেশ, শিক্ষাঙ্গনগুলোকে আবার ছাত্রলীগের যেই নিজস্ব রাজনৈতিক কার্যালয়ে পরিণত করার যে সংস্কৃতিটা হয়ে দাঁড়িয়েছিল, যেখানে অন্য কারো যাওয়ার অ্যাক্সেসটা ছিল না রাজনৈতিক পরিচয়ে, এবং সাধারণ শিক্ষার্থীরাও তাদের প্রোগ্রামে যাওয়া এটা বাধ্যতামূলক ছিল, না হলে তাদের সিট বাতিল হয়ে যেত, তারাও রোষানলের শিকার হতেন। তো আমরা জুলাইয়ের আকাঙ্ক্ষা ছিল যে বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই ধরনের কালচার আর গড়ে উঠবে না, গেস্টরুম, গণরুম কালচার, তারপরে এই ধরনের বাণিজ্য, চাঁদাবাজি। কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমরা বিগত 2 বছর যাবত এখনও দেখছি কিছু ক্ষেত্রে অনেকটা ইতিবাচক হয়েছে। আমরা একই সাথে ক্যাম্পাসে মুভ করতে পারি, বসতে পারি, আলাপ আলোচনা করতে পারি, কিন্তু ক্ষেত্রবিশেষ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কে কার চেয়ে বেশি হলে সিট পাবে,
কে কার চেয়ে বেশি আধিপত্য বিস্তার করতে পারবে, সেটাকে কেন্দ্র করে জুলাই পরবর্তী প্রত্যাশার বিপরীতে দাঁড়িয়ে এখনও কিন্তু সেই প্রতিযোগিতাটা, অসুস্থ প্রতিযোগিতা এখনও কিন্তু আছে, দেখা যায়। এখনো কি চলছে? হ্যাঁ, চট্টগ্রামে আপনি দেখেছেন যে কিছুদিন আগে ছাত্রদল এবং ছাত্র শিবির, যেহেতু তারা বড় দুটি দল, তাদের উপরে দায়িত্বের জায়গাটাও তো অনেক বড়, দায়িত্বশীল আচরণটা তাদের থেকে কাম্য, কিন্তু আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তারা তো ক্যাম্পাসগুলোতে এই অস্থিতিশীলতা আবার তৈরি করছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের উস্কানিমূলক আচরণ আমরা দেখছি। গত 3 দিন আগে সরকারি মাদারীপুর কলেজে আমাদের একজন কর্মীকে শুধুমাত্র ফেসবুকে একটা কমেন্টকে কেন্দ্র করে, সেই কমেন্টটা কিসের ভিত্তিতে হয়েছে, আমাদের সুপ্রিম লিডারদেরকে নিয়ে তারা যখন বাজে মন্তব্য করেছে, সেটার বিপরীতে তিনি একটি মন্তব্য করেছেন। সেই মন্তব্যকে ধরে তারা নির্মমভাবে তাকে পিটিয়ে মারধর করে। তো এই যে নতুন সংস্কৃতি, ভিন্নমতকে দমিয়ে দেয়া, কথা বলতে পারবো না, এই সংস্কৃতিগুলো আসলে আমাদের প্রত্যাশিত না। জুলাই পরবর্তী এরকম ক্যাম্পাসে পরিস্থিতি আমরা দেখতে চাই না। এই জুলাই আন্দোলনের পরে রাজনৈতিক সরকার ছিল না। এই ফেব্রুয়ারিতে নির্বাচনে তো বিএনপি সরকার আসলো। এর আগ পর্যন্ত 18 মাস আপনাদের সরকার ছিল, অর্থাৎ যারা জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন আপনারা, তাদের পক্ষের সরকার কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস ছিলেন, আপনাদের সবার পরামর্শে তিনি ছিলেন। তো এই 18 মাসে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কতটা এগিয়ে আসছে, নাকি আসলে পিছনে পড়ে গেছে? যে যার মতো করে তো কাজ করতে পেরেছে স্বাধীনভাবে, অন্তত ওই 18 মাস। একটা হলো রাজনৈতিক প্রতিযোগিতা, সেটা সবার মধ্যে থাকে, সেই প্রতিযোগিতায় সবাই অংশগ্রহণ করে এবং তারা সেরা হতে চায়, এটা সবাই চায়। তো প্রতিযোগিতায় আমরা ছিলাম। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতাগুলো, রাষ্ট্রীয় মূল্যায়নগুলো সেই প্রতিযোগিতায় অনেককে এগিয়ে নেয়। তো জুলাইয়ে যেভাবে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ শুরু থেকে শেষ পর্যন্ত অংশগ্রহণ, পরিকল্পনা, পুরো জনশক্তিকে এখানে অন্তর্ভুক্তকরণ এবং বিভিন্ন ধারা শিক্ষার্থীদেরকে অন্তর্ভুক্ত করার পেছনে যে গল্পগুলো, যেমন কওমি ধারা, যাদের সাথে কোটা সংস্কারের কোনো ইতিবাচক ফায়দা নেওয়ার সুযোগটা ছিল না, কিন্তু তাদেরকে এখানে সর্বপ্রথম চরমোনাইতে আমরা কওমি মাদ্রাসা শিক্ষার্থীদেরকে মিছিলে নিয়ে আসি 17 জুলাই। এরপরে পর্যায়ক্রমে হাটহাজারী মাদ্রাসা, যাত্রাবাড়ি, ঢাকার উল্লেখযোগ্য প্রতিষ্ঠানগুলো, তো তাদেরকে আমরা এখানে কানেক্টেড করি। প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোকে রাজপথে নিয়ে আসার ক্ষেত্রেও আমাদের নেতৃবৃন্দ এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তো এছাড়াও রাজনৈতিক ছাত্র সংগঠন হিসেবে 15 জুলাই সর্বপ্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপরে যে নির্মম নির্যাতন করে ছাত্রলীগ, আক্রমণ করে, হামলা চালায়, সেটার প্রতিবাদে রাজনৈতিক ছাত্র সংগঠন হিসেবে ছাত্র আন্দোলন সর্বপ্রথম মাঠে বিক্ষোভ কর্মসূচি পালন করে। এইটা হলো আমাদের পেছন থেকে এই জুলাই আন্দোলনকে সহযোগিতার পাশাপাশি আমাদের দৃশ্যমান একটা অবস্থান, দৃঢ় অবস্থান। আমাদের মূল দল এক্ষেত্রে আমাদের সহযোগিতা করে। সারা দেশে আমরা এই কার্যক্রমগুলো অনেকগুলো, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, টাঙ্গাইল, তারপরে পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, বিভিন্ন জায়গায়, বরিশাল, আমরা এই আন্দোলনের সূচনাটা করি। বিভিন্ন জেলাগুলোতে আমাদের নেতৃবৃন্দ এই আন্দোলনের জাগরণটা তৈরি করেন। তো যেভাবে গুরুত্বপূর্ণ একটা স্টেক হিসাবে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশকে ছাত্র সংগঠনের মধ্যে মূল্যায়নের কথা ছিল, যে আলাপগুলো ছিল, সেই আলাপগুলো আসলে রাখা হয়নি, সেই কমিটমেন্টগুলো রক্ষা করা হয়নি। ইসলামী ছাত্র আন্দোলন তো একটা স্পেস পেয়েছে রাজনীতির, যেটা ওই সময়টা আপনার মতে যে ওই সময় আপনি পাননি। তাহলে এই 18 মাস কি আপনারা কাজে লাগাতে পেরেছেন কিনা? আমরা আমাদের রাজনৈতিক ছাত্র রাজনীতির যে প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতার মধ্যে ছিলাম, কিন্তু রাষ্ট্রীয় মূল্যায়ন এবং সুবিধা নেয়ার যে ব্যাপারগুলো, যেটার এই অসুস্থ প্রতিযোগিতার মধ্যে আমরা আসলে লিপ্ত হই নাই, যার ফলে আমাদের ক্ষেত্রে যে ঘটনা ঘটছে সেটা হলো আন্ডাররেটেড ছাত্র সংগঠন হিসেবে আমরা এখানে রয়ে গেছি। আচ্ছা, তো এই অসুস্থ প্রতিযোগিতা বলতে যেটা বোঝানোর চেষ্টা করেছি, যে ছাত্রলীগের অনেক ছেলেদেরকে বিভিন্ন ছাত্র সংগঠন কিন্তু শেল্টার দিয়েছে। তো তারা এই শেল্টার দিয়ে বিভিন্নভাবে ফায়দা নেওয়ার চেষ্টা করেছে। রাষ্ট্রীয়ভাবে তারা বিভিন্ন রকমের সুযোগ নেওয়ার চেষ্টা কিন্তু তারা করেছে। তো এই সুযোগগুলো তাদেরকে এই অসুস্থ প্রতিযোগিতার মাধ্যমে তাদেরকে ফুলিয়ে ফাঁপিয়ে জাতির সামনে উপস্থাপনে তারা এগুলোকে কাজে লাগিয়েছে। যেই অনৈতিক সুবিধাটা আমরা নিতে চাই না, কিন্তু ছাত্র রাজনীতির যে প্রতিযোগিতা, ছাত্র সংসদ নির্বাচন, অন্যান্য যে কার্যক্রম, সেই সামগ্রিক কার্যক্রমগুলোর সাথে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ পথ চলছে।
চলবে ইনশাআল্লাহ। আচ্ছা, এই মুহূর্তে ছাত্রদল, ছাত্র শিবির, ছাত্র শক্তি সহ বিভিন্ন ছাত্র সংগঠন কিন্তু বেশ সক্রিয়। এই বাস্তবতায় ইসলামী ছাত্র আন্দোলন আলাদাভাবে নিজেকে প্রতিষ্ঠিত কতটা করতে পারবে বলে আপনি বিশ্বাস করেন? ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের যে মৌলিকত্ব জায়গাটা, যে যদি কেউ ইসলামকে চায় আদর্শ হিসাবে, আমরা তো একটা আদর্শের জায়গায় কথা বলি, এখানে ব্যক্তিগত চাওয়া পাওয়ার ঊর্ধ্বে রাজনৈতিক পারপাস সার্ভ করার চেয়েও গুরুত্বপূর্ণ হলো আমাদের আদর্শ প্রতিষ্ঠার উদ্দেশ্য। এবং আমাদের ইসলাম যেটা সেটা ইসলামের ফরম্যাটে আমরা ভাবি, মানে আমাদের ছাত্র রাজনীতির ফরম্যাটের সাথে মিলিয়ে বা রাজনীতির ফরম্যাটের সাথে মিলিয়ে আমাদের মতো করে ইসলামটাকে পালন, এটা কিন্তু আমরা করি না। তো ইসলামের ফরম্যাটে আমরা ছাত্র রাজনীতিটাকে এগিয়ে নিয়ে যাই। তো যদি কেউ ইসলামকে ওন করতে চায়, ইসলামী ছাত্র রাজনীতি করতে চায়, তাহলে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের বিকল্প উল্লেখযোগ্য ওইভাবে আর কেউ নাই। যেই নামগুলো আপনি বলেছেন তারা তো নাই। তো তারা নিজেদের একটি আদর্শ আছে, সেই আদর্শের ভিত্তিতে হয়তো করছে। কেউ আদর্শের কথা বলে জনগণের সামনে দ্বিচারিতা করছে, ইসলামী আদর্শের কথা বলছে, কিন্তু তাদের যেই মোটা দাগে যে ভূমিকাগুলো, যে কর্মসূচিগুলো, এই সব কর্মসূচিগুলোর মধ্যে সুস্পষ্টভাবে ইসলামকে বিসর্জন দেয়া, ইসলামের হুকুম বিধানগুলোকে বুড়ো আঙ্গুল দেখিয়ে উড়িয়ে দেওয়ার যে ব্যাপারটা, সেটা কিন্তু তারা করছে প্রকাশ্যে। ডাকসু তো নির্বাচন আমরাও করেছি, সেই ডাকসু নির্বাচনে আমরা ইসলামের বিধিবিধানগুলো সংরক্ষণ করেই কিন্তু ছাত্রদের কাছে আমরা গিয়েছি। আমরা আমাদের নারী ক্যান্ডিডেট ছিল, তারা পর্দা সহকারে তারা এখানে অংশগ্রহণ করেছে। নারী শিক্ষার্থীদের কাছে আমাদের নারী প্রতিনিধিরা গিয়েছে, তাদের নিরাপত্তার যে ব্যাপারগুলো বিঘ্নিত হয় সেই ব্যাপারগুলো আমরা করিনি। কিন্তু আমাদের টেবিলের মধ্যে আমাদের নারীরাও ছিল, কিন্তু তারা পরিপূর্ণ পর্দার সাথে ছিল। তাদের যেই গার্জিয়ান থাকার প্রয়োজন ছিল তারাও তাদের সাথেই ছিল। আর অন্যান্য কিছু সংগঠন দেখি যারা ইসলামের কথা বলছেন, কিন্তু দেখবেন যে সুস্পষ্টভাবে যেইভাবে ইসলাম অনুমোদন করে না সেই কার্যক্রমগুলো সুস্পষ্টভাবে তাদের প্রেস ব্রিফিংয়ের মধ্যেও উঠে এসেছে, নারীদের হলগুলোতে উঠে এসেছে। তো এই যে অবাধ বিচরণ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ইসলামকে বিসর্জন দিয়ে ইসলাম প্রতিষ্ঠার যে কর্মসূচির কথা আমি বলছি, সেটা তো আসলে আমার কথা এবং কাজের মধ্যে মিলে না। আর বাকি আদর্শগুলোর সাথে সেটা তো ইসলামের মধ্যে পড়েই না, ওই জন্য আমি বললাম না। কিন্তু ইসলামী আদর্শের কথা বললে তো ইসলামকে করতে হবে, ইসলামকে অনুসরণ করেই তো ইসলামী আদর্শ প্রতিষ্ঠা করা যায়। ইসলামকে অনুসরণ করার কথা বলে অন্য কিছুকে এখানে মৌলিক হিসেবে ধরে নিয়ে দ্বিচারিত করা। আচ্ছা, আমি 3টা ছাত্র সংগঠনের নাম বলেছিলাম, ছাত্র দল বলেছি, ছাত্র শিবির বলেছি, ছাত্র শক্তি বলেছি। এর মধ্যে একটা আছে ইসলামী সংগঠন, যেটা ইসলামী ছাত্র শিবির। তো এইটাকেও আপনি ইসলামী সংগঠন বলতে নারাজ? ছাত্র রাজনীতির ফরম্যাটে তারা ছাত্র রাজনীতিতে শিক্ষার্থীদের নিয়ে কাজ করছে। তো কিন্তু ইসলামকে ওন করে ইসলামী ছাত্র শিবির দায়িত্ব পালন করছে, এটা তো বলার সুযোগ নাই। ইসলামী ছাত্র রাজনীতি তো তারা করছে না। মূলত মাদারীপুরে যে ঘটনাটা আমি একটু আগে বলেছি, আমরা কিন্তু নির্যাতনের শিকার হয়েছি তাদের দ্বারাই। যেখানে ভিন্ন মতকে তারা দমন করে, এটা তো ইসলামী কোনো আদর্শের মধ্যে পড়ে না। ডাকসু ইলেকশনের কথা যে বলছি, যে ইসলামের বিভিন্ন বিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখানো, এটাকে মানে থোড়াই কেয়ার না করা, এটা তো ছাত্র শিবির থেকেই ঘটেছে। আপনার কাছে কি মনে হয় কিনা যে ছাত্র রাজনীতিতে আদর্শের চেয়ে এখন ক্ষমতার প্রভাবটা বেশি? ক্ষমতার জন্য কি আসলে ছাত্র রাজনীতি হয় এখন? এটাই হচ্ছে, এবং প্রকারান্তরে যেটা হচ্ছে সেটা হলো মূল রাজনৈতিক দলগুলো পারপাস সার্ভ করার জন্য ছাত্র রাজনীতির এই কাঠামোগুলো আবার ব্যবহার হচ্ছে। যদিও কেউ কেউ এটা অস্বীকার করে, কিন্তু বাস্তবতা হলো পারপাস সার্ভ করে। আমাদের নির্বাচনের আগে আমরা দেখলাম যে যেখানে বারবার বলা হলো যে ছাত্র রাজনীতির ফরম্যাটটা হওয়া উচিত শিক্ষার্থী বান্ধব, শিক্ষার্থীদের বেইস ধরে সংগঠন পরিচালনা করা। এখনকার ছাত্র রাজনীতির যেই প্রতিফলনটা আমরা দেখছি, ছাত্র দল, ছাত্র শিবির, ছাত্র শক্তি, তো এটা তো মূলত মূল দলের রাজনৈতিক যে পারপাস সেটা সার্ভ করাটা এখানে তাদেরটা মুখ্য হয়ে উঠছে। আপনারা কি ইসলামী আন্দোলন বাংলাদেশ, যেটা মূল দল আপনাদের, সেটার লেজুর বৃত্তি করেন কিনা? যে আমাদের যে কার্যক্রমটা সেটা হলো ব্যক্তিগতভাবে
একজন মুসলিম ইসলামের সাথে তার যে সুসম্পর্ক যেটা থাকা দরকার, সে যেভাবে ইসলামকে ওন করা দরকার, পালন করা দরকার, আমরা সেভাবে শিক্ষার্থীদেরকে অভ্যস্ত করি। এবং এর পাশাপাশি সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অন্যান্য শিক্ষার্থীদের মাঝে কাজ করে যাওয়া এবং আগামীর বাংলাদেশ বিনির্মাণের জন্য তাদেরকে এইভাবে নেতৃত্বের জন্য উপযোগী করে তুলি। ইসলামী আন্দোলন মানে লেজুর ভিত্তির যে জায়গাটা আপনি এখানে এসেছেন, লেজুর ভিত্তি হলো আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় তার ক্ষমতার জন্য থ্রেট হয় এমন যেই কার্যক্রমগুলো যখন এসেছে, ছাত্রলীগ এটাকে ডিফেন্ড করেছে শিক্ষার্থীদের অধিকারের বাইরে গিয়েও। যেমন সাধারণ শিক্ষার্থীরা যখন কোটা সংস্কারের ইস্যুতে এসেছে, ছাত্রলীগ কিন্তু তাদের উপরে, শিক্ষার্থীদের যৌক্তিক দাবি ছিল কিন্তু তাদের উপরে হামলা চালিয়েছে তাদের রাজনৈতিক দলের পারপাস সার্ভ করার জন্য, ক্ষমতা টিকিয়ে রাখার জন্য। তো প্রথম কথা হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাদেরকে ইসলামের অনুসরণের বিকল্প অন্য কোনো ব্যাপারে নির্দেশনা দেয় না। তাদের রাজনৈতিক পারপাস সার্ভ করার কোনো কার্যক্রম আমাদের মাধ্যমে বাস্তবায়ন করা এমন কোনো ঘটনা নাই। আমরা ইসলামের অনুসরণ করা, ইসলামের আদর্শের প্রতিষ্ঠা করার জন্য এখানে কাজটা করি মূলত। তারা আমাদের ইসলামী ক্ষেত্রে ছাত্র আন্দোলন কি ইসলামী আন্দোলনের কোনো প্রকার পরামর্শ, সুপারিশ বা কোনো বিষয় ছাড়াই স্বাধীনভাবে আপনারা যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন? আমরা এখানে তাদের থেকে পরামর্শ নেই। পরামর্শটা কিভাবে নেই? পরামর্শ নাকি তারা সিদ্ধান্ত দেয়? আমরা পরামর্শ নেই। পরামর্শটা কি হিসেবে? আমাদের অভিভাবক হিসাবে। তারা আমাদের থেকে অনেক অভিজ্ঞ। ছাত্র রাজনীতি করে অধিকাংশই ছাত্র আন্দোলন থেকে উঠে আসা নেতৃত্ব এখন ইসলামী আন্দোলনের ভূমিকা পালন করছেন। তারা ছাত্র রাজনীতি করতে গিয়ে অনেকগুলো বিষয়কে তারা দেখেছেন। আমাদের চেয়ে বয়সে সিনিয়র, অনেকগুলো উত্থান পত্তন তাদের অভিজ্ঞতার মধ্যে আছে। তো তারা একজন বাবা মা যেভাবে সন্তানকে, বড় ভাই যেভাবে ছোট ভাইকে পথ দেখায়, পথ দেখার ক্ষেত্রে, পথ চলার ক্ষেত্রে পরামর্শ দিয়ে থাকেন, তারা মূলত আমাদেরকে এই ক্ষেত্রে পরামর্শ দিয়ে থাকেন। কিন্তু একই যুক্তি তো আপনি একটু আগে যাদের বিরুদ্ধে করলেন, ছাত্র শিবির, ছাত্র দল বা ছাত্র শক্তি, একই সেম যুক্তি তো তারাও দিচ্ছে, আপনিও দিলেন। আবার অভিযোগগুলো একজন আরেকজনের ব্যাপারে একই রকমই যায়, যে তারা তাদের যে অভিভাবক সংগঠন তাদের মতো করে চলে বা তাদের পারপাস সার্ভ করার জন্য কাজ করে। একই রকম কথার তো কোনো পরিবর্তন হয় না আসলে। দেখেন, ডাকসু ইলেকশন যখন শিক্ষার্থীরা এই প্রশ্নগুলো করেছে, তখন তারা এই কথাটা বলেছে যে আমরা কারো পারপাস সার্ভ করি না। কিন্তু ডাকসুতে উঠে আসা বিজয়ী নেতৃবৃন্দ বা অন্যান্য ছাত্র সংসদগুলোতে উঠে আসা বিজয়ী নেতৃবৃন্দ তো বিভিন্ন রাজনৈতিক সভা সমাবেশে দাঁড়িয়ে রাজনৈতিক প্রোগ্রামগুলোতে তাদের দলের পক্ষে তো ভোট চেয়েছে। তারপরে রাজনৈতিক যে পরিচয়, সেই পরিচয়গুলো কিন্তু শিক্ষার্থীদের সামনে এখানে উপস্থাপিত হয়েছে। আর ছাত্রদলের যে কার্যক্রম, সেই কার্যক্রমগুলোও কিন্তু আপনার বিএনপির কার্যক্রমগুলোকে এখানে মূলত পারপাস সার্ভ করে, এটাই তো বারবার প্রমাণ করে। আচ্ছা, অর্থাৎ আপনার মূল বক্তব্য হচ্ছে ইসলামী ছাত্র আন্দোলন ইসলামী আন্দোলনের লেজুর ভিত্তি করে না। 35 বছরের মতো হচ্ছে আপনাদের সংগঠনের বয়স, 34 বছর পার হয়ে গেছে। এই 35 বছরে ইসলামী ছাত্র আন্দোলনের গর্ব করার মতো সর্বোচ্চ সাফল্য কি আছে এখন পর্যন্ত? প্রথমত, আমাদের 35 বছরের এই পথ চলায় আমরা শিক্ষার্থী বান্ধব কাজ করেছি। শিক্ষার্থীদের কল্যাণ হয় না এমন কোনো কাজ আমাদের দ্বারা হয়নি। শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হয় এমন কোনো কাজ আমরা কখনো করি নাই। আমাদের দ্বারা একটা খুনের ঘটনা নাই, একটা ধর্ষণ, একটা নির্যাতন, 1 ঘন্টা ক্লাস বন্ধ থাকা না, এগুলো গতানুগতিক। আমার প্রশ্নটা স্পেসিফিক, যে 35 বছরে সবচেয়ে গর্ব করার মতো একটা সাফল্য বলেন যে এটার জন্য আমরা খুব গর্ববোধ করি। প্রথমত এই জায়গাটা গুরুত্বপূর্ণ। মানে 35 বছরে কোনো বিচ্ছিন্ন ঘটনা, কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এটা ঘটেনি, এটা হলো আমাদের সবচেয়ে বড় সফলতা, যেটা বাংলাদেশের ছাত্র রাজনীতিতে আর কারো ক্ষেত্রে এমন কোনো গর্ব করার মতো এইভাবে তারা গ্লোরিফাই করতে পারে না নিজেদেরকে। তো আমাদের দ্বারা শিক্ষার্থীদের ক্ষতি হয় এমন কোনো কাজ এই 35 বছরে হয়নি। আপনারা দাবি করেছেন শিক্ষার্থীদের পক্ষে, যেহেতু ছাত্র সংগঠন, ছাত্রদের দাবির পক্ষে আপনারা কাজ করেন, দাবি নিয়ে ছাত্রদের কল্যাণে কাজ করেন, এটা আপনাদের বক্তব্য। এখন এই জায়গা থেকে আপনাদের দাবির প্রেক্ষিতে ছাত্রদের কোনো একটা অধিকার আদায় হয়েছে এ যাবৎ, এমন কোনো উদাহরণ আছে? হ্যাঁ, শিক্ষা সিলেবাস নিয়ে আমরা এখানে কাজ করেছি। আমাদের শিক্ষা সিলেবাসের মধ্যে উল্লেখযোগ্য মনীষীদের গল্পগুলো বাদ দিয়ে দেওয়া হয়েছিল ন্যাশনাল কারিকুলামে। আবু বকরের ঘটনা, উমর রাদিয়াল্লাহু তাআলার ঘটনা, হ্যাঁ, এই ইস্যুতে আমরা এখানে মুভমেন্ট করেছি। সেখানে এই শিক্ষার্থী বান্ধব এই সিলেবাসের এই বড় ইস্যুতে একটা পরিবর্তন এসেছে। জুলাই আন্দোলনে আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছি। এছাড়া বিভিন্ন সময় ছাত্র সংসদ নির্বাচনের যে দাবি, সেই নির্বাচনের দাবিতে আমরা বহু আগ থেকে, আওয়ামী লীগের এই সময় থেকে আমরা ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানিয়েছি।
হিজাব ইস্যুতে অনেকগুলো বিচ্ছিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, সেই ঘটনাগুলোতে আমরা শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছি। প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে সেশন ফি বাড়ায় দেওয়ার যে ঘটনাটা, সেখানে আমরা শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছি। তো শিক্ষার্থীরা যখনই কোনো প্রয়োজন হয়, বিশেষ করে এই যে নতুন কিছুদিন আগে বন্যার কারণে এইচএসসি পরীক্ষার্থীদের যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেটার জন্য আমরা খুব কঠোর অবস্থান নিয়েছি। অর্থাৎ শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনের প্রতিটা মুহূর্তে ইসলামী ছাত্র আন্দোলন তাদের পাশে থাকে। আপনি যেহেতু ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন, একেবারে তৃণমূল থেকে আপনি উঠে আসছেন, একটু আপনার কাছে নেতৃত্ব নিয়ে জানতে চাই যে ইসলামী ছাত্র আন্দোলনের নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়াটা কি কি দেখে একজন নেতা নির্বাচন করা হয়? আমরা আমাদের এই সংগঠন থেকে যেটা করি সেটা হলো ব্যক্তিগত উন্নতির জন্য কাজ করি। আমাদের এখানে সম্পৃক্ত হন যিনি শিক্ষার্থীদের মধ্যে, তিনি যদি অন্যায় কোনো কাজের মধ্যে নিমজ্জিত থাকে, লিপ্ত থাকে, তাকে আমরা অন্যায় কাজ থেকে ফিরিয়ে নিয়ে আসার জন্য কাউন্সিলিংটা করি। তিনি যদি নামাজ না পড়েন, তার নামাজ পড়ার ব্যাপারে, নামাজের মধ্যে যেই কার্যক্রমগুলো আছে সহিশুদ্ধভাবে তিনি করতে পারেন না, তাকে এই কার্যক্রমগুলোর সামনে মানে এইভাবে তাকে ধরে আমরা কাজ শুরু করি। তো এটা আস্তে আস্তে পরিবর্তন আসে। আমাদের জনশক্তি কাঠামোর নেতৃত্বের উন্নতি করার জন্য আমাদের এভাবে জনশক্তির একটা ধারা আছে, যে সদস্য, কর্মী, মুবাল্লিগ, প্রত্যাশী, মুবাল্লিগ, 4টা স্টেপ আছে। কয়টা স্টেপ আপনাদের? 4টা। সদস্য, কর্মী, মুবাল্লিগ, প্রত্যাশী এবং মুবাল্লিগ। মুবাল্লিগ এটা কি সর্বোচ্চ? আচ্ছা। তো আমাদের সদস্য থেকে মানোন্নয়নের মাধ্যমে পর্যায়ক্রমে একজন শিক্ষার্থী মুবাল্লিগ পর্যন্ত আসে। সংগঠনে মুবাল্লিগ থেকে যারা মুবাল্লিগ হয়, তাদের থেকে আমরা আমাদের কেন্দ্রীয় মজলিসে আমেলা এবং মজলিসে শুরার যে কাঠামো, সর্বোচ্চ পরিষদ, সেই কাঠামোটা আমরা গঠন করি। এই সেশনে যে কাঠামোর সংখ্যাটা আমি যদি বলি, যে আমাদের মজলিসে আমেলা 31 সদস্য বিশিষ্ট, আর মজলিসে শুরা এর বাহিরে 52 সদস্য, মোট 83 সদস্য বিশিষ্ট আমাদের এই কেন্দ্রীয় কাঠামো। এটা হলো সর্বোচ্চ পরিষদ, পরামর্শ পরিষদ। তো এই প্রথমত এই 52 জন মজলিসে শুরা সদস্য পরামর্শ পরিষদের অন্তর্ভুক্ত যিনি হন, এখান থেকে আমাদের কেন্দ্রীয় মজলিসে আমেলায় মানে কার্যনির্বাহী যে পরিষদ, সেই পরিষদে আসার সুযোগটা থাকে। অবশ্যই তাকে মুবাল্লিগ হইতে হবে, মানোন্নয়নটা ওই মাপের হওয়া লাগবে যেন তিনি জ্ঞান, দক্ষতা, সাংগঠনিক অভিজ্ঞতা, দায়িত্ব পালনের বিভিন্ন অভিজ্ঞতা তার এখানে থাকে। তার নিজের সংশোধনীর মধ্য দিয়ে আসা নেতৃত্ব বাছাই করে আমরা মুবাল্লিগ থেকে এই মজলিসে শুরা হয়ে মজলিসে আমেলা কার্যনির্বাহী এই কমিটির জন্য নির্ধারণ করি। এই ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানের যে ভেরিয়েশনটা, এটা আমাদের এখানে থাকে। আমাদের এখানে ত্রিধারা শিক্ষার্থীদের মেলবন্ধন আছে। একটা হলো জেনারেল ধারা, কওমি, আলিয়া, প্রাইভেট বিশ্ববিদ্যালয় জেনারেল ধারার মধ্যেই পড়ে। এরপরে এখানে জাতীয় বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয়, সকল স্তরের শিক্ষা কাঠামোর সাথে সম্পৃক্ত শিক্ষার্থীরাই আমাদের এখানে ধারাবাহিকভাবে উঠে আসে নেতৃত্বে। আমাদের এখানে কেন্দ্রীয় কমিটি যখন গঠন হয়, আমাদের 1 বছরের সেশন এবং 1 বছরের মধ্যে আমাদের কমিটি হয়। প্রতি বছরই আমাদের কমিটিটা হয়। প্রতি বছর? হ্যাঁ, গত বছর ডিসেম্বরে হয়েছে। এবছর কবে কমিটি হবে সেই তারিখ, ডেটও মোটামুটি। আমরা তো অনেক সময় দেখি যে ছাত্র সংগঠনগুলো দেখা যাচ্ছে যে 2 বছরের কমিটি, সেটা 7 বছরও লেগে যাচ্ছে অনেক সময়, কিন্তু নামে কাগজে কলমে 2 বছর লেখা থাকে যে 2 বছরের মেয়াদে অনুমোদন করা হলো। তো আপনারা কি কাগজে কলমে 1 বছর নাকি আসলে 1 বছর? না, আমাদের 1 বছরের সেশন এবং 1 বছরের মধ্যে আমাদের সম্মেলন হয়ে যায়। আচ্ছা, আপনাদের কমিটি কি ইসলামী আন্দোলন নির্ধারণ করে দেয় নাকি আপনাদের মতো করে? আমাদের এখান থেকে পরামর্শ নেওয়া হয়। এই পরামর্শের ভিত্তিতেই আমাদের সুপ্রিম পাওয়ার হলো পীর সাহেব চরমনায়ের, মোহতারাম আমির। তো আমির সিদ্ধান্তটা জানায় দেন। তাহলে তো ওই যে কথা একই জায়গাতে গেল, কমিটি হচ্ছে ইসলামী ছাত্র আন্দোলনের, কিন্তু দিচ্ছে ইসলামী আন্দোলন। তাহলে আপনাদের কমিটি কি, কমিটির বেলা আপনার স্বাধীন না? ইসলামী ছাত্র আন্দোলনের সর্বোচ্চ অভিভাবক হলো পীর সাহেব চরমনাই, এবং আমাদের এই সাংগঠনিক কাঠামোর ব্যাপারে তিনি এখানে আমাদের ওই অভিভাবকত্বের জায়গাটায় সরাসরি তিনি দায়িত্বটা পালন করেন। তো আমরা আমাদের সামগ্রিক যে পরামর্শগুলো, সেই পরামর্শের ভিত্তিতেই মূলত কমিটিটা এখানে হয়। ঘোষণা দেন মোহতারাম আমির। আচ্ছা, আপনি কি বিয়ে করেছেন? হ্যাঁ, বিয়ে করেছি। এরকম সংগঠনের গল্প শোনা যায় যে বিয়ে করলে সেই সংগঠন থেকে বিদায় নিতে হয় তাকে। তো এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? ছাত্র সংগঠন করলে কি বিয়ে করা যায় না? আমার ব্যক্তিগত যে প্রয়োজনগুলো, মৌলিক প্রয়োজনগুলো, সেই প্রয়োজনগুলো আমি ছাত্র রাজনীতি করার কারণে সেই প্রয়োজনগুলো পূরণ হচ্ছে না, এমন যদি হয়ে থাকে, এটা সেই ছাত্র রাজনীতির জন্য একটা মানে কলঙ্কের অধ্যায়।
অনৈতিক একটা অধ্যায়, এটা আসলে হওয়া উচিত না। এখানে শিক্ষার্থীরা তাদের প্রয়োজন যা আছে সেটা পূরণ করতে পারবে, এই ক্ষেত্রে তারা মানে স্বাধীন থাকবে। পদবি পজিশনের জন্য তাদের ব্যক্তিগত প্রয়োজনগুলো পূরণ হবে না, এমন হওয়াটা আসলে কখনো উচিত না। আমাদের এখানে যেটা হয় সেটা স্বাভাবিকভাবে ছাত্র রাজনীতি করতে গিয়ে যেটা হয়, বিয়ে শাদী করলে দায়িত্বের পরিধিটা অনেক বাড়ে। তো পারিবারিক এই দায়িত্বের পরিধি বৃদ্ধি পাওয়ার কারণে অনেক সময় হয় সাংগঠনিক দায়িত্ব পালনের ক্ষেত্রে এখানে কিছুটা সীমাবদ্ধতা, স্থবিরতা আসার সম্ভাবনা থাকে। তো সেই জায়গা থেকে হয়তো অনেকে নিরুৎসাহিত করে, এই বিষয়টা হয়তো এই জায়গা থেকে অনেকে হয়তো নিয়েছে। কিন্তু বাস্তবতা, কেউ যদি রুটিন মাফিক চলতে চায়, চলতে পারে, এবং তার ফোরামের বন্ডিংসটা যদি ভালো থাকে, আমি আমার অভিজ্ঞতা থেকে যদি বলি, আমি এবছর সভাপতি হওয়ার পরে 20 দিনের মাথায় বিয়ে করেছি। সাংগঠনিক দায়িত্বটা আমাকে পালন করতে হয়েছে এইভাবে যে আমি যে সময় বিয়ে করছি, আমার লেখালেখি হচ্ছে, মুরব্বীরা এখানে বসা, আমি ওখানে বসে বসে মোবাইলে কমিটিগুলো অনুমোদন করছি, ওই সময় আমাদের সম্মেলনগুলো চলছিল। আপনি মানে কমিটি হওয়ার, সভাপতি হওয়ার 20 দিন পরে বিয়ে করলেন কেন? বিয়েটা কি আগে করলে সভাপতি হতে পারতেন না? না, আগে বিয়ের আলাপ আলোচনাগুলো চলছিল, তো নাকি এটার অপেক্ষায় ছিলেন যে এটার পরে বিয়ে করব? না, আমার আলাপ আলোচনাগুলো চলছিল। তো আলাপ আলোচনা আমার গত বছরেই হয়তো দায়িত্বে আসার পূর্বেই বিয়ে শাদীর ইয়েটা হয়ে যেত, কিন্তু কিছু কারণে এটা আটকে ছিল। পারিবারিক কিছু কাজ বাকি ছিল, যেটার কারণে আমাকে আসলে অপেক্ষা করতে হয়েছে। আমাদের এরকম অনেক দায়িত্বশীল রয়েছে যারা সহসভাপতি থাকা অবস্থায় বিয়ে করেছেন, সেক্রেটারি জেনারেল থাকা অবস্থায় বিয়ে করেছেন, পরবর্তীতে সভাপতি হয়েছেন, আচ্ছা আচ্ছা, বা আগে বিয়ে করেছেন, সেক্রেটারি জেনারেল হয়েছেন, এমনও হয়। তার মানে আপনার ভাষাই হচ্ছে ছাত্র রাজনীতিতে বিয়ে করলে ছাত্র সংগঠন করা যাবে না, এই বিষয়টা হচ্ছে অনৈতিক। হ্যাঁ। আচ্ছা, আপনার বয়স এখন কত, পড়ছেন কোথায়? আমি পড়াশোনা করছি সরকারি তিতুমির কলেজ থেকে, অনার্স মাস্টার্স। এই মুহূর্তে আমার মাস্টার্স চলছে তিতুমির কলেজে। এটা কি রেগুলার মাস্টার্স? রেগুলার মাস্টার্স ঢাকা আলিয়াতে। ঢাকা আলিয়া থেকে আমি কামিল পরীক্ষা দিয়েছি। বয়স কত চলছে এখন? আমার বয়স চলছে, আমার জন্ম হলো 1996-তে। আচ্ছা, ছাত্র রাজনীতিতে আরেকটা বিষয় বেশ আলোচনায় বাংলাদেশে, সেটা হচ্ছে বয়স নিয়ে। বিশেষ করে ছাত্রদল, ছাত্র শিবির, তাদের যারা নেতৃবৃন্দ আছেন তাদেরকে আমাদের প্রশ্ন করার সুযোগ হয়েছে বয়স নিয়ে। আপনাদের আজকে পেয়েছি আপনাকে, আপনার কাছে একটু জানতে চাই যে আপনাদের এখানে বয়সের কোনো বিধিনিষেধ আছে কিনা, যে এত বয়স পর্যন্ত ছাত্র রাজনীতি করা যায়? ছাত্র রাজনীতি রেগুলার শিক্ষার্থীরা করলে সেই ছাত্র রাজনীতিটার, ছাত্রদের পালস বুঝে তিনি রাজনীতিটা আসলে করতে পারেন। আমাদের সংগঠনের ছাত্র রাজনীতি যে ফরম্যাটটা, সেটা হলো একজন শিক্ষার্থী তার শিক্ষাবর্ষের শেষ হওয়ার 2 বছর পর্যন্ত তিনি ছাত্র সংগঠনের দায়িত্ব পালন করতে পারেন। এই ফরম্যাটে আমাদের একেবারে কেন্দ্র থেকে শুরু করে সারা দেশে আমাদের কমিটিতে যারা এখন আছেন সবাই রানিং শিক্ষার্থী, রানিং স্টুডেন্ট। রানিংতে একটা মানুষ দেখা যাচ্ছে যে তার বয়স 50 বছর, সেও কোনো না কোনোভাবে রানিং স্টুডেন্ট। অস্বাভাবিক না তো? হয়তো বা আপনার মাস্টার্স এখন করছেন, এরপরে আরও নানা রকম পড়াশোনার সুযোগ কিন্তু বাংলাদেশ বা আন্তর্জাতিকভাবে আছে। জাস্ট আপনি ছাত্র সংগঠন করবেন, বয়স 45 হয়ে যাচ্ছে, ছাত্রত্ব ধরে রাখার জন্য কোথাও না কোথাও কোনো না কোনো কোর্স করছেন, সান্ধ্যকালীন কোর্স হতে পারে, বিশেষ কোর্স হতে পারে, দেখাচ্ছেন আমি ছাত্র। এটাও কি আসলে ছাত্রত্ব? এটা একটা কৌশল অবলম্বন করে তারা এই কথাটাকে জারি রাখতে চায়। এটা কি আপনাদের সংগঠনেও? না, এটা আমাদের সংগঠনে না, কিন্তু অনেকে আছে যারা এটাকে জারি রাখতে চায় যে আমরা রানিং স্টুডেন্ট। এটা অনেকে করতে চায়, বা শেখার তো শেষ নাই, সেই জায়গা থেকে হয়তো তারা এটাকে বেস ধরে বলতে চায়, বলার সুযোগটা থাকে। আমাদের এখানে যেটা হয় সেটা হলো আমাদের রেগুলার যেই শিক্ষা জীবন, সেই শিক্ষা জীবনে থাকা অবস্থায় আমাদের শিক্ষার্থীরা সাধারণত নেতৃত্বে আছে। আমি কেন্দ্রীয় সভাপতি থেকে শুরু করে আমাদের কেন্দ্রীয় ফোরামেও যারা এখন অবস্থান করছেন, আমাদের অধিকাংশই, 1-2 এরকম এক্সেপশনাল হতে পারে যে তিনি মাস্টার্স হয়তো আরও একটা সাবজেক্টে করছেন, তিনি হয়তো LLB-টা করছেন, তো যার ফলে এরকম 2-4 জন হয়তো পাওয়া যাবে। কিন্তু রেগুলার পড়াশোনাতে তিনি এখনও আছেন, রেগুলার মাস্টার্সে করতেছেন, অনার্স করতেছেন এমন শিক্ষার্থীও আমাদের পাইপলাইনে আমাদের নেতৃত্বের জন্য আছে। তো যার ফলে আমাদের নেতৃত্বের ধারাবাহিকতাটা খুব সহজ হয়। আমিও যখন দায়িত্ব পালন শুরু করি, আমার অনার্স জীবনটা এখানেই কাটছে, ছাত্র আন্দোলনের কেন্দ্র ফোরামে। তো যার ফলে নেতৃত্বের ধারাবাহিকতা এই জায়গায়, আমি যখন মাস্টার্সে আসি তখন আমার সভাপতি, তো এই সুযোগটা এখানে থাকে। তাহলে আপনার মতে সর্বোচ্চ কত বছর বয়স পর্যন্ত একজনের ছাত্র রাজনীতি করা উচিত, তারপরে উচিত না?
আমাদের নীতিমালার বা আমাদের সামগ্রিকভাবে সারা বাংলাদেশের ছাত্র রাজনীতিতে আমাদের পথ চলার ক্ষেত্রে যেটা আমরা যে মানদণ্ডটা ফলো করি সেটা হলো একজন শিক্ষার্থীর রেগুলার যে শিক্ষা জীবন, সেই শিক্ষা জীবন শেষ হওয়ার 2 বছর পর পর্যন্ত তিনি ছাত্র রাজনীতি করবেন। তো এটা আমার কাছে মনে হয় যে এটা একটা আদর্শ মানদণ্ড হতে পারে। আর যত কাছাকাছি থাকা যায় শিক্ষার্থীদের, মানে শিক্ষা জীবনের কাছাকাছি, আসলে শিক্ষার্থীদের পালস বুঝে সিদ্ধান্তটা নেওয়া যায়। তো শিক্ষা জীবনের সাথে সংশ্লিষ্ট থাকা ব্যক্তিরাই ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত থাকবে, নেতৃত্ব দেবে, সেটাই আমাদের প্রত্যাশা। বাংলাদেশের যে ছাত্র রাজনীতি আছে, চলমান ছাত্র রাজনীতি, সেটা যে কোনো দলেরই হতে পারে। সামগ্রিকভাবে বাংলাদেশের ছাত্র রাজনীতিতে কি কি সংস্কৃতির পরিবর্তন হওয়া উচিত আপনার কাছে মনে হয়? ছাত্র রাজনীতি মূলত আমাদের অধিকার আদায়ের একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। সকল ছাত্র সংগঠনগুলোই আমাদের জাতীয় রাজনৈতিক পরিসরে ছাত্র রাজনীতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ইতিহাসের বাঁকে বাঁকে। 1971-এর পূর্বে 52 ভাষা আন্দোলন, বিভিন্ন সময়, বিশেষ করে স্বৈরাচার প্রতিরোধ, জুলাই আন্দোলন, সকল গুরুত্বপূর্ণ সেগমেন্টে ছাত্র সংগঠনগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এর পাশাপাশি মানে শিক্ষার্থীদের কল্যাণমূলক যে কাজগুলো আছে, সেই কল্যাণমূলক কাজগুলো শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে শিক্ষার্থীদের এই কল্যাণমূলক সহায়তাগুলো নিশ্চিত করে দেওয়ার যে দায়িত্বটা, রাষ্ট্র থেকে দাবি আদায় করে নেওয়ার যে দায়িত্বটা, সেই ক্ষেত্রে ছাত্র রাজনীতির অধিকার প্রতিষ্ঠার যে আন্দোলন, যে সংগ্রাম, সেই ফরম্যাটে আসলে ছাত্র রাজনীতিটা গুরুত্বপূর্ণ একটা প্রসঙ্গ। ক্ষেত্রবিশেষ দেখা যায় এই ছাত্র রাজনীতিতে প্রতিযোগিতার ক্ষেত্রে অনেক সময় অনেকে ওয়েলফেয়ার পলিটিক্স করে, মানে শিক্ষার্থীদের সব সমস্যার সমাধান আমি নিজে করে ফেলবো। পানি প্রয়োজন, শিক্ষার্থীকে আমি পানি পৌঁছায় দেওয়ার যে দায়িত্বটা, সেই দায়িত্বটা আমি নিয়ে ফেলি। শিক্ষার্থীদের মানে অন্যান্য যে প্রয়োজনগুলো আছে, যেটার জন্য আসলে একটা শিক্ষা প্রতিষ্ঠানে বরাদ্দ দেয়া আছে, রাষ্ট্রের শিক্ষা সেক্টরে বরাদ্দ দেয়া আছে, শিক্ষা গবেষণা সেক্টরে, তো সেখান থেকে শিক্ষার্থীদের জন্য বরাদ্দ বৃদ্ধি যে দাবি, সেটা না করে, বা শিক্ষার্থীদের জন্য সেই বরাদ্দের পূর্ণ অর্থায়ন সঠিক খাতে ব্যবহারের যে ব্যাপারগুলো, সেটার জন্য ভয়েস রাইজ না করে, সেটার জন্য রাজনৈতিক কর্মসূচি না নিয়ে, বরং আমি যখন মানে ছাত্র সংগঠন হিসাবে শিক্ষার্থীদের এই প্রয়োজনগুলো পূরণ করতে যাই, তখন আসলে শিক্ষা এবং ছাত্র রাজনীতির এটার মধ্যে ভারসাম্যতাটা নষ্ট হয়। আপনি যদি পরিবর্তনের আকাঙ্ক্ষাগুলো বলেন, কি কি পরিবর্তন আসা উচিত ছাত্র রাজনীতিতে? অধিকার কেন্দ্রিক ছাত্র রাজনীতিটা হওয়া উচিত। এখানে শিক্ষার্থীদের প্রয়োজনগুলো আমাদের যে ইনস্টিটিউটগুলো আছে এবং আমাদের রাষ্ট্রীয় যেই শিক্ষাবান্ধব কর্মসূচিগুলো আছে, সেগুলোকে সঠিক খাতে বাস্তবায়ন করা, রাষ্ট্রের শিক্ষা খাতের বরাদ্দ বৃদ্ধির যে দাবি, আমরা কয়েক বছর যাবতেই এই ব্যাপারটা খুব বোল্ডলি বলে আসছি যে জিডিপির কমপক্ষে 6% অথবা মোট বাজেটের 20% শিক্ষার্থীদের পেছনে বাজেট বরাদ্দটা দেওয়া উচিত। কারণ আজকে শিক্ষার্থীদের পেছনে যে বাজেটের বরাদ্দ, সেটা আসলে একটা ইনভেস্টমেন্ট, সেটা ভবিষ্যতের বাংলাদেশ যেটা দেখতে চাই, সেটার জন্য হলে এই শিক্ষার্থীদের পেছনে আমাদের বরাদ্দটা বৃদ্ধি করতে হবে। তো এভাবে শিক্ষার্থীদের প্রয়োজনে তাদের পেছনে ভয়েস রাইজ করা, অধিকার প্রতিষ্ঠায় তাদের জন্য কাজ করা, এইটা আমাদের ছাত্র রাজনীতির মৌলিক জায়গা হওয়া উচিত। আচ্ছা, ইসলামী ছাত্র আন্দোলন তো ইসলামিক একটা সংগঠন, কিন্তু আমরা জানি যে বাংলাদেশ হচ্ছে গণতান্ত্রিক দেশে আপনারা শুধুমাত্র একটা ধর্মের জন্য রাজনীতি করছেন, কিন্তু সার্বজনীন কি হতে পারবেন কিনা, মানে ইসলামী ধর্মের বাইরে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আরও অনেকে আছে, তারাও যদি মনে করে যে একটা রাজনৈতিক দল হচ্ছে ইসলামী আন্দোলন বা ইসলামী ছাত্র আন্দোলন, সেই রাজনৈতিক দল বাংলাদেশে আরও অনেক আছে, এটাও একটা রাজনৈতিক দল, যেই কারণে আপনারা শাসনতন্ত্রটা বাদ দিয়েছেন। তো সেই জায়গায় যদি আপনাদের সাথে ভিন্ন ধর্মী কেউ অংশগ্রহণ করতে চায় যে আমিও তাদের রাজনীতি করতে চাই, এই সুযোগ আপনারা দেবেন কিনা? অথবা এমনও হতে পারে যে আপনাদের যে লেবাস যেটা আছে, পোশাকের যে বিষয়টা, ধরেন কেউ এই পোশাক পরতে চায় না, সে নর্মাল আমাদের মতো ড্রেস কোড মেনটেন করতে চায়, তো তারাও যদি ইসলামী ছাত্র আন্দোলন বা ইসলামী আন্দোলন করতে চায়, তাদের জন্য সুযোগ রেখেছেন কিনা? ইসলামী আদর্শ বাস্তবায়নের কথাটা এই জন্য বলি, আমাদের বাংলাদেশের জন্য এটা অত্যন্ত প্রাসঙ্গিক। দীর্ঘ 54 বছরে আমাদের পথ চলা, জুলাই আন্দোলনটা মানে অবশ্যম্ভাবী হয়ে দাঁড়িয়েছিল, মুক্তি পেয়েছি এটা আমরা মনে করেছি, কিন্তু বাস্তবতা এখনও আবার মনে হচ্ছে যে আমরাও আবার বেড়াজালে আটকে পড়ছি। আপনি আইনের কথা বলে অনেক সুযোগ এখানে আছে, বিধিবিধানের কথা বলে অনেক সুযোগ আছে, এখনও তো
শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ব্যাপারে যে আশঙ্কা করেছি, এটা স্থিতিশীল হচ্ছে না, জবাবদিহিতার জায়গায় আসছে না। চাঁদাবাজি, বিভিন্ন অন্যায় কাজ, খুন, ধর্ষণ, এই ঘটনাগুলো তো এখনও চলছে। আসলে এটার একটা মানে ব্যাপক পরিবর্তন, বৈপ্লবিক একটা পরিবর্তনের জন্য এখানে আদর্শভিত্তিক একটা পরিবর্তন দরকার। সে আদর্শ হইতে পারে ইসলাম, কারণ দীর্ঘ প্রায় 1350 বছর ইসলাম পৃথিবীতে শাসন করেছে। পৃথিবী ছিল মানুষের কল্যাণকর একটা উপযোগী করে জ্ঞান বিজ্ঞান সহ সামগ্রিক এই খাতগুলোতে ইসলামী শাসনের আওতাধীন পৃষ্ঠপোষকতায় মুসলিম শাসকরা তারা কিন্তু এখানে কল্যাণকর ভূমিকাটা পালন করেছে। ভারতীয় উপমহাদেশের তো মুসলিম শাসকরা এখানে দীর্ঘ 700-750 বছর দায়িত্ব পালন করেছেন। তো যদি অন্যান্য ধর্ম অবলম্বীদের জন্য এটা কনজাস্টেড হতো, কঠিন হতো, সীমাবদ্ধতার জায়গা হতো, তাহলে তো ভারতীয় উপমহাদেশে আজকে অন্যান্য ধর্ম অবলম্বীদেরকে খুঁজে পাওয়া যেত না। তো ইসলাম আসলে এইভাবে চাপিয়ে দেয় না, সবার অধিকার সংরক্ষণটা করে, এবং এটা টপ টু বটম। তো সেই জায়গা থেকে আমাদের আদর্শ কারোর জন্য ঝুঁকির কারণ না। ঝুঁকি না, আমার প্রশ্ন হচ্ছে আপনার সংগঠনে মুসলিম ছাড়া অন্য কেউ আপনার দল করতে পারবে কিনা, সহজ প্রশ্ন। সেটা আমি এটার সাথে যুক্ত করছি। আচ্ছা, সেটা হলো আমাদের এই কার্যক্রমগুলোর সাথে আমাদের এই ইসলাম যে মানুষের মুক্তির জন্য আমরা এখানে নিয়ে আসি, সাজেস্ট করছি, আলাপ করছি, এটার জন্য মানুষের মাঝে দাওয়াতি কাজ করছি, যে মুক্তি পাইতে হলে যেই ফর্মুলার আওতায় বাংলাদেশ পরিচালিত হয়েছে, এগুলোর মাধ্যমে যে আসলে কাঙ্ক্ষিত মুক্তি আসছে না। নেতৃত্বের পরিবর্তন হচ্ছে, নেতার পরিবর্তন হচ্ছে, নীতির পরিবর্তন আসছে না। নীতির পরিবর্তন যদি ইসলামের ভিত্তিতে হয় তাহলে আসলে পরিবর্তনটা আসবে, মানুষের শান্তির ব্যবস্থাটা এখানে হবে। তো এই ব্যাপারে তো অনেকেই একমত, এই ব্যাপারে অমুসলিমরাও একমত হতে পারে শাসনতান্ত্রিক পরিবর্তনের ক্ষেত্রে। এরকম ইতিহাসের বাঁকে বাঁকে অনেক জায়গায় এমন আছে যে মুসলিম শাসকদেরকে তারা, পার্শ্ববর্তী শাসন ছিল, তাদের উপরে যেই শাসকরা ছিল তারা তাদের ধর্মের থাকলেও মুসলিমদেরকে তারা শাসক হিসেবে নিয়ে এসেছিল। শাসন ব্যবস্থার কথা বলছেন আপনি, মানে মূল জায়গাটা এড়িয়ে যাচ্ছেন। মূল জায়গা হচ্ছে যে মুসলিম ছাড়া কেউ কি ইসলামী আন্দোলন করতে পারবে? আমি ওইটার সাথে যুক্ত করছিলাম, আমার কথাটা একটু লম্বা হয়েছে। অমুসলিমরাও এই আদর্শর মাধ্যমে শান্তি খুঁজে পাওয়া, এটা ইতিহাসের অনেক জায়গায় আছে যে মুসলিম শাসকদের আওতায় এসে তারা শান্তি খুঁজে পেয়েছেন। আমাদের এখন বর্তমান কার্যক্রমের সাথে অনেকজন মুসলিম নয় এমন ব্যক্তি, এমন ধর্ম অবলম্বীরা আমাদের কার্যক্রমের সাথে যুক্ত আছেন। সরাসরি কি আপনাদের কর্মী? সরাসরি আমাদের দলীয় কার্যক্রমের সাথে আছেন, কর্মী হিসাবে বলতে দায়িত্বের জায়গায় এখনো আছেন। আমি যদি বলি যে রিসেন্ট আমাদের বরগুনায় সদর উপজেলায় একটা কমিটি হয়েছে ছাত্র আন্দোলনের, সেই ছাত্র আন্দোলনের কমিটি তো একজন মুসলিম আছেন, মানে মুসলিম নন, তিনি হিন্দু ধর্মাবলম্বী এমন একজন আছেন। তো এরকম আরও অনেক জায়গায় আমাদের কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে মুসলিম নন এমন ব্যক্তিরাও আমাদের এই শাসনতান্ত্রিক পরিবর্তনের জন্য তারা আমাদের সাথে একমত। তো তারাও আমাদের এখানে কাজ করতে পারেন, এই সুযোগটা তাদের জন্য আছে। আর পোশাকের কথা যেটা বলেছেন, সেটা হচ্ছে আমি পড়াশোনা করেছি, যদিও শুরুটা আমার হিফজখানা ধরে, কিন্তু এদিকে এসে তো আমি এদিকে পড়াশোনা করেছি। এরকম আমাদের অনেক শিক্ষার্থীরা আছে যে যারা জেনারেল পড়াশোনা করে, কিন্তু তারা পোশাকে একটা পরিবর্তন তাদের লক্ষ্য করা যায়, দেখে মনে হয় না যে জেনারেল পড়াশোনা করছেন। তো এই পরিবর্তন সেটা হলো আমরা আসলে তাদেরকে উৎসাহিত করি, বাধ্য করি না, যে রসুলের সুন্নাহের অনুসরণ করলে রসুলের সাথে জান্নাতে একসাথে থাকার সুযোগটা আছে। মান্না হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ও মান্না হাব্বানি কানা মাইফিল জান্নাহ, রসুলের হাদিস আছে, আল্লাহরও কথা আছে যে কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যে তুমি যদি আমাকে ভালোবাসতে চাও তাহলে আমার হাবিবকে ভালোবাসো। আর আমার হাবিবকে ভালোবাসা, রসুল বলছেন আমাকে ভালোবাসা মানে আমার সুন্নাহের অনুসরণ করা। তো আমরা সুন্নাহের অনুসরণ করা, শুধু পোশাকিও না। আপনি বলেন পোশাকের জন্য বাধ্য করেন না, কিন্তু আরেকটা বিষয় বলেন যে ইসলামী ছাত্র আন্দোলনে কি দাড়ি রাখা বাধ্যতামূলক কিনা? এটা গুরুত্বপূর্ণ একটা সুন্নাত, মানে গুরুত্বপূর্ণ একটা ইসলামের বিধান। তো সেই বিধানের ব্যাপারে আমরা উৎসাহিত করি। আমাদের এমন অনেক সদস্য আছে যে যারা আমাদের সাথে অন্তর্ভুক্ত হয়েছে কিন্তু তাদের দাড়ি নাই, এমন অনেকে আছেন। তো তারা আসলে নিজেকে এখানে পরিবর্তন করেন। কিন্তু আপনাদের যারা কর্মীরা আছেন, অনেক সময় সোশ্যাল মিডিয়ায় দেখা যায় যে আপনাদের বিরোধী পক্ষ যারা ছাত্র শিবির করেন, তাদের নেতাদের বা নেতাকর্মীদের নিয়ে এই দাড়ি নিয়ে বা কাপড় নিয়ে ব্যাপক ব্যঙ্গ বিদ্রুপ করে আপনাদের যারা সমর্থকরা আছেন বা কর্মীরা আছেন। তাহলে এটাকে কিভাবে দেখছেন আপনি? দেখেন, আমরা সুন্নাহের ক্ষেত্রে অনুসরণ করি, আমরা ইসলামী সংগঠন করি,
এবং ইসলামী সংগঠনের ক্ষেত্রে ন্যূনতম তো ইসলামের একটা মেজাজ, ইসলামের একটা প্রতিফলনটা যেন আমার থেকে ঘটে, সেটার একটা প্রভাব প্রতিপত্তি থাকা দরকার। তো সেই জায়গা থেকে হয়তো বাস্তবতা হলো, যখন সাধারণ মানুষ বিবেচনা করছে, সাধারণ শিক্ষার্থীরা বিবেচনা করছে যে ইসলামী সংগঠন, তো স্বাভাবিকভাবে ইসলামী সংগঠনের নেতৃবৃন্দ হলে সুন্নাহের অনুসারী অনুগামী হওয়ার কথা ছিল। তো সেই জায়গা থেকে তারা যখন তাদের প্রত্যাশার প্রতিফলনটা দেখে না, তখন হয়তো তারা সেখানে গিয়ে তাদের সুন্নাহের ব্যাপারে প্রশ্ন করে, বা তাদের ইসলাম পালন করার ব্যাপারগুলো নিয়ে বাহ্যিক যে বিষয়গুলো দেখে সেটার ব্যাপারে হয়তো প্রশ্ন করে। কিন্তু ইসলামী সংগঠনগুলোর উচিত যে তাদের নেতৃত্বে এমন ধারাবাহিকতা চলে আসা যে যারা আসলে নিজেকে বদলাতে পারে। নিজেকে যদি বদলাতে পারে তাহলে সমাজ পরিবর্তনের জন্য তাদের নেতৃত্বটা কাজে লাগবে। আর যদি নিজেকেই বদলানো না যায়, তাহলে তাদেরকে দিয়ে আসলে পরবর্তীতে আপনি সমাজ, রাষ্ট্র, দায়িত্ব, ইসলামী ব্যবস্থাপনাটা তাদের দিয়ে পরিচালনা কিভাবে করবেন? আচ্ছা, আপনি এখন যেহেতু ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি, আগামী 10 বছরে ইসলামী ছাত্র আন্দোলনকে কোন অবস্থানে দেখতে চান? আগামী 10 বছরে অবশ্যই আমি আমার সংগঠনকে বাংলাদেশের সেরা ছাত্র সংগঠনের জায়গায় দেখতে চাই। না, দেখতে চাইলে তো সেটার পরিকল্পনা থাকে, একটা মানে একটা রোড ম্যাপ থাকে, সেই অনুসারে আসলে কোথায় সম্ভাবনা আছে দেখার। আমি আমার জায়গা থেকে সেটা হলো শিক্ষার্থীদের জন্য আমাদের এই সংগঠনটাকে সেরা একটা প্ল্যাটফর্ম হিসেবে শিক্ষার্থীদের সামনে ব্র্যান্ডিং করতে চাই, শিক্ষার্থীদের এখানে সংযুক্ত করতে চাই, তাদের সামনে দাওয়াত উপস্থাপনটা করতে চাই, এবং তাদের ভূমিকায় আমরা আসলে তাদের পাশে থাকতে চাই। আমাদের এই সংগঠন, আমরা আমাদের দায়িত্ব পালনের মাধ্যমে বাংলাদেশের সেরা শিক্ষা এবং ছাত্রবান্ধব, শিক্ষার্থীবান্ধব করার জন্য যেই ভূমিকা রাখা, যেভাবে পরিকল্পনা করা, যেভাবে কাজ করা, সেটাকে সামনে রেখেই কাজ করছি। কিছুটা সীমাবদ্ধতা তো সবার থাকে, আমাদেরও কিছু সীমাবদ্ধতা আছে। তো এরপরও আমরা আশাবাদী যে আমাদের এই সারা দেশের যারা নিঃস্বার্থভাবে ইসলামের জন্য, দ্বীনের জন্য যারা এখানে ভূমিকাটা পালন করেন শিক্ষার্থীদের কল্যাণে, তারা আসলে এইভাবে পথ চলাটা অব্যাহত থাকলে সেটা সম্ভব ইনশাআল্লাহ। অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। দর্শক দেখছিলেন এশিয়া পোস্টের নিয়মিত আয়োজন আলাপনের আজকের পর্ব। ছিলেন ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মুনতাসির আহমদ। দেখা হবে পরবর্তী আলাপনে, থাকবে নতুন কোনো অতিথি। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভেচ্ছা নিরন্তর।